আমাকে এত জরুরিভাবে ডাকলে কেন মাহাতিম? ও আঙ্কেল, আপনি এসেছেন। আসুন আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। তো বলো মাহাতিম, কি বলতে চাও? আঙ্কেল, আমাদের যে একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলছে, যেটা আপনিই করাচ্ছিলেন, তো ওখানে নাকি কিছু একটা সমস্যা হয়েছিল। ওরা বলল তো আপনি যদি ওখানে গিয়ে একটু দেখে আসতেন আসলে ওখানে কি সমস্যা হচ্ছিল। আমার জরুরি কাজে বাইরে যেতে হবে, তাই আমি যেতে পারবো না, পরে গিয়ে দেখে নেব। আপনি কাল গিয়ে একবার দেখে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি কাল যেয়ে দেখে আসবো। পরের দিন আরাফাত চৌধুরী পৌঁছে যায় যে বিল্ডিংয়ে কাজ চলছে সেখানে। যেই দেখে সেখানে কেউ নেই। তিনি সিঁড়ি বেয়ে বিল্ডিংয়ের উপরে ওঠেন। তখনই হঠাৎ করে কয়েকজন লোক এসে তাকে উড়াধরা পিটাতে থাকে, মারতে মারতে ওনাকে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে একটা পিলারের সাথে বেঁধে রাখে। কিছুক্ষণ পর মাহাতিম এসে তার গার্ডদের বলে, ওর জ্ঞান ফেরা তাড়াতাড়ি। তখন একটা গার্ড এসে এক বালতি পানি মারে আরাফাতের মুখে, আর জ্ঞান ফিরে আসে আরাফাত চৌধুরী। তিনি আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে মাহাতিম বসে আছে। তিনি মাহাতিমকে দেখে বললেন, মাহাতিম, তুমি এসেছো বাবা, আমাকে বাঁচাও এদের হাত থেকে, এরা আমাকে অনেক মেরেছে। তাই নাকি আঙ্কেল? তা আপনাকে ওরা কোথায় মেরেছে দেখি? এইটুকু বলে হাসতে থাকে পাগলের মতো। কিছুক্ষণ পর হাসি থামিয়ে দাঁতে দাঁত চেপে কিরমির করে পড়ে। তোকে মারবে না তো কি করবে? আমি ওদের বলেছি তোকে মারার জন্য, বুঝলি? তুই আর তোকে আমি প্ল্যান করে আনিয়েছি, যাতে তোকে এখানে মেরে চলে গেলেও কেউ জানতে না পারে। সবাই মনে করবে তোর মৃত্যু একটা দুর্ঘটনা মাত্র। বলে আবারও পাগলের মতো হাসতে থাকে। তুই আমাকে কেন মারতে চাস? আমি কি করেছি? বলে, তুই কি করেছিস শুনতে চাস? তাহলে শোন। তোর কি মনে হয় তুই আমার বাবা মাকে মেরে আমাদের সামনে ভালো মানুষের অভিনয় করে যাবি আর আমি জানতে পারবো না, তাই না? তুই যদি এটা ভেবে থাকিস তাহলে এটাই তোর সব থেকে বড় ভুল, বুঝেছিস? আমি এতদিন খুঁজে বেরিয়েছি আমার বাবা মায়ের খড়িকে। এতদিনে আমি নিজেকে তৈরি করেছিলাম শুধু তোকে খুঁজে বের করার জন্য। আমি মাফিয়াদের সাথে থেকে মাফিয়া হয়েছি শুধুমাত্র তোদেরকে মারার জন্য। শুয়োরের বাচ্চা, অনেক অপেক্ষা করেছি তোকে খুঁজে বের করার জন্য, আর শেষমেশ খুঁজে পেয়ে গেলাম আমার বাবা মায়ের খনিকে। আজ আমি তোকে এখানে মেরে আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেব। আমি তোর বাবা মাকে মারিনি মাহাতিম, আমাকে ক্ষমা করে দে। তুই আমার বাবা মাকে মারিসনি, তাই না? তোর কি কোনো লজ্জা শরম নাই নাকি রে? এত মিথ্যা বলিস কি করে? আর কি করে এত সুন্দর অভিনয় করিস বলতো? তোকে দেখে তো কেউ বুঝতেই পারবে না তুই একটা খুনি। তুই কত সুন্দর অভিনয় করতে এখনো আমার পরিবারের সাথে সুন্দর সম্পর্ক রেখেছিস। আজ তোর আর কোনো ক্ষমা নেই। তোকে আমি আজ কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। আবার হাসি থামিয়ে গার্ডদের বলে, ওর একটা হাত কেটে আমার কাছে নিয়ে আয়। আরাফাত চৌধুরী মাহাতিমের কাছে তখন ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দে বাবা। তোর কোনো ক্ষমা নেই। আর গার্ডদের বলে, কিরে তোরা শুনতে পাচ্ছিস না? তোদের কি বলেছি? ওর হাত কেটে আমার কাছে নিয়ে আয়। তখনই গার্ড এসে আরাফাত চৌধুরীর ডান হাত কেটে দেয়। রক্ত ছিটকে এসে মাহাতিমের মুখে পড়ে। মাহাতিম মুখের রক্ত হাতের আঙ্গুল দিয়ে মুছে আঙ্গুল চোখের সামনে রাখে, আর রক্ত দেখে হাসতে থাকে। তারপর গার্ডরা আরাফাত চৌধুরীর হাতটা এনে মাহাতিমের সামনে রাখে। মুখটা বেঁধে দিত যাতে ও চিৎকার করতে না পারে। তখন আরেকটা গার্ড আসে আরাফাত চৌধুরীর মুখ বাঁধার জন্য। আয় না, ওর মুখ বাঁকে দিস না। আমি ওর আকুতি মিনতি চুপ শুনতে চাই, ওর কষ্ট দেখতে চাই। আমার বাবা মা যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট দিয়ে আমি ওকে মারবো। যা, ওই সুইচটা অন করে আয়। আমাকে ক্ষমা করে দাও মাহাতিম বাবা, আমি আর কখনো এমন করব না, আমার জান ভিক্ষে দাও। আমি তোর এত আকুতি মিনতি দেখতে চাচ্ছিলাম, না হলে তো মজা পেতাম না। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? সুইচটা অন কর, ওকে একটু কাইন্ড শক দেই, ও দেখে আসো মৃত্যু যন্ত্রণা কেমন হয়। ওকে একটু মৃত্যু যন্ত্রণা অনুভব করায়, তবেই না বুঝতে পারবে আমার বাবা মায়ের কতটা কষ্ট হয়েছে। আমার এতদিনের অপেক্ষার আজ অবসান ঘটল। আজ উনি দেশে ফিরবে। ইস, আমার এত লজ্জা লাগছে কেন? থাকলো মিমি। কিছুক্ষণ পর লজ্জাভাব কাটিয়ে আয়নার দিকে তাকালো মিমি। লাল শাড়ির সাথে নীল চুড়ি, চুলগুলো খোলা, হালকা কাজল আর লিপস্টিক দিয়ে সে আজ তার মাহাতিম ভাইয়ের পছন্দ মতো সেজেছে। আচ্ছা, আমি যে ওনার পছন্দের রঙের শাড়ি পরেছি, ওনার কাছে কি আমাকে ভালো লাগবে? ইস, ভাবতেই লজ্জা লাগছে। কিরে মিমি, তুই যাবি না আমাদের সাথে, নাকি আয়নার সামনে বসে থাকবি? যদি না যাস তো বলে দে, আমরা চলে যাই।
মিমি চোখ তুলে পিছনে তাকিয়ে বলল, না না ভাইয়া, আমি যাব তোমাদের সাথে। চল তাহলে। দাদাই দাদিমা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল মাহিতিমকে রিসিভ করার জন্য। আপাতত বলে রাখি, মাহিতিম মিমির চাচাতো ভাই, বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। অনেক বছর পর মাহাতিম দেশে ফিরছে, তাই সবাই অনেক খুশি। মাহাতিম লন্ডনে থাকে। ছোটবেলা মাহাতিমের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর ও লন্ডনে চলে যায় তার মামার কাছে। তারপর আর বাড়িতে আসেনি। এইসব কথাগুলোই মিমি গাড়িতে বসে বসে ভাবছিল। হঠাৎ কারো ধাক্কায় মিমির ধান ভাঙল। কি মিমি আপু, কি ভাবতেছ? আমার ভাইয়ের কথা নাকি? মিমি তখন খুবই লজ্জা পেল, কিন্তু সামিয়াকে বুঝতে দিল না। তারপর অভিমানী সুরে বলল, কই না তো, আমি তোর ভাইয়ের কথা কেন ভাবতে যাব? তোর ভাই কি কখনো আমার কথা ভেবেছে নাকি? আমার খবর নিয়েছে? বলে অন্যদিকে তাকালো। হইছে, আর মিথ্যা বলতে হবে না, আমি বুঝি সবই। তুমি যে আমার ভাইয়ের কথা ভাবছিলে সেটা তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। তুমি যে লজ্জায় লাল হয়ে যাচ্ছ, আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি। আমার ভাইয়ের কথা বললে যে তুমি লজ্জায় লাল হয়ে যাও। আর হ্যাঁ, ভাইয়ের সাথে অভিমান করে থেকো না, বেচারা অনেক দিন পর দেশে ফিরতেছে। মিমি আর কিছুই বলল না সামিয়াকে। অন্যদিকে তাকিয়ে আবারও ভাবতে লাগলো। আচ্ছা, উনি এত বছর পর বাড়িতে ফিরছে, আমাকে কি উনি চিনতে পারবে? আমার কথা কি ওনার মনে আছে, নাকি উনি আমাকে ভুলে গেছেন? ধুর বাবা, আর ভাবতে পারতেছি না। ওনাকে না হয় সব কিছু জিজ্ঞেস করে নেব। গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে। মিমিও ভাবনা থেকে বের হয়ে গেল। কখন এয়ারপোর্টে পৌঁছেছে খেয়ালই করেনি সে। 3টা গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে। একটাতে বডিগার্ড, অন্য 2টাতে পরিবারের সবাই, শুধু মিমির বাবা আর মা বাদে। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পর ওরা এয়ারপোর্টে পৌঁছে গেল। গাড়ি থেকে সবাই নেমে দেখতে পেল মাহাতিম দাঁড়িয়ে আছে আর বডিগার্ড জুবানের সাথে। মিমির তো মাহাতিমকে দেখে হার্টবিট ফাস্ট হচ্ছে আর প্রচুর লজ্জা পাচ্ছে। ইস, উনি এত সুন্দর হয়ে গেছে কি করে? বলে তাকিয়ে রইল মাহাতিমের দিকে চোখ বড় বড় করে। মাহাতিম ও মিমিকে দেখে চোখ সরাতে পারছে না। মিমি আজ তার পছন্দ মতো সেজেছে। ছোটবেলায় একবার মিমি ওর বার্থডেতে নীল রঙের ফ্রক পরেছিল। তখন মাহাতিম মিমিকে বলেছিল নীল রং ওর খুব পছন্দ করে, আর নীল রঙের শাড়িতে নাকি মেয়েদেরকে অনেক ভালো লাগে। তুইও বড় হলে নীল রঙের শাড়ি পরিস। সেই থেকেই নীল রং মিমির পছন্দ। মাহাতিম সেটা জানে। মাহাতিম মিমকে আরও কিছুক্ষণ দেখে নিজেকে কোনো রকম সামলিয়ে সবার কাছে এলো। আসতেই সামিয়া ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর অভিমানী সুরে বলল, ভাইয়া, তোমার কি একবারের জন্য আমার কথা মনে হয়নি? আমাকে দেখতে ইচ্ছে করেনি? কেন আমাকে একা রেখে তুমি চলে গিয়েছিলে? বাবা মা মারা যাওয়ার পর আমি কতটা একা হয়ে গিয়েছিলাম। তারপর তুমিও আমাকে রেখে চলে গেলে। নিজেকে আমার কতটা একা মনে হতো জানো তুমি? বলে কাঁদতে থাকে। মাহাতিম সামিয়াকে সান্ত্বনা দিতে দিতে বলল, তুই শুধু একা কষ্ট পাসনি রে বাড়ি, তোকে ছেড়ে থাকতে আমারও কষ্ট হয়েছে, কিন্তু বাবা মার অ্যাক্সিডেন্টটা আমি মেনে নিতে পারছিলাম না, তাই দেশে ফিরে আসিনি। তোকে এখন আমি সব সত্যি কথা বলতে পারবো। সামিয়া, সরি, সময় হলে তোদের সবাইকে সব কথা খুলে বলবো, কিন্তু তোকে আমি অনেক মিস করেছি। তোকে আমি আমার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে মনে হলো তুই আমার সাথে একা থাকার চেয়ে এখানে সবার সাথে থাকলে ভালো হবে। বাবা মার জন্য মন খারাপ হবে না তোরও, আর মন খারাপ হলেও তো সবাই তোর পাশে থাকবে। এইভাবে আরও কিছুক্ষণ সামিয়াকে বোঝানোর পর অবশেষে সামিয়া বুঝতে পারল ওর ভাই ওর কথা ভেবে ওকে এখানে রেখে গিয়েছিল। মাহাতিম সামিয়াকে বোঝানোর পর অবশেষে সামিয়া বুঝতে পারল ওর ভাই ওর কথা ভেবেই ওকে এখানে রেখে গিয়েছিল। তারপর মাহাতিম ওর দাদাই দাদিমাকে সালাম করলো। দাদিমা ওকে দেখে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে কেঁদে দিলেন। তিনি অভিমানী সুরে বললেন, আমাদের কথা কি তোর একবারও মনে পড়তো না মাহতিম? আমরা কি তোর এতটাই পড়ছিলাম বলে কাঁদতে থাকেন। মাহাতিম ওর দাদিমাকে সান্ত্বনা দিতে দিতে বলল, দাদিমা, এবার তো তোমাদের কাছে আমি চলে এসেছি, এবার আর অভিমান করো না প্লিজ। তারপর ওর দাদিমা মিসেস রেহানা চৌধুরী বললেন, আর কিন্তু তোকে আমি কোথাও যেতে দেব না, একেবারের জন্য রেখে দেব। ঠিক আছে, রেখে দিও, এবার শান্ত হও। তারপর মিসেস রেহানা চৌধুরী শান্ত হলেন। আমাকে মনে হয় কারো চোখ পড়ে না। পড়বে কি করে? আমি তো আর কারোর কিছু হই না।
মাহাতিম আরিয়ানের পিঠে মেরে বললেন, আরে শালা, তুইও সবার মতো আমার সাথে অভিমান করছিস? আমাকে আর কয়জনের অভিমান বাড়াতে হবে বলতো? তোরা সবাই এভাবে অভিমান করে বসে থাকলে আমি কিন্তু আবার চলে যাব। বলে পিছনে হাঁটা শুরু করতেই আরিয়ান বলে উঠল, হইছে, আপনাকে আর কোথাও যেতে হবে না, বাড়িতে চলে আমাদের সাথে তাহলেই হবে। মিমি এতক্ষণ সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ভাবছিল মাহাতিম মনে হয় একবার ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরবে, কিন্তু মাহাতিম ওকে কোনো কিছুই বলল না, না ওর দিকে তাকালো না। এতে মিমি অনেক বেশি কষ্ট পেল, আরও বেশি অভিমান করলো মাহাতিমের সাথে। কেন ওর মাহাতিম ভাইয়া ওর সাথে কথা বললো না, কেন ওর দিকে তাকালো না, এসব ভেবেই ওর কান্না চলে আসে, কিন্তু সবার সামনে ও কাঁদলো না, শুধু লুকিয়ে লুকিয়ে চোখ মুছলো। কি রে মাহতিম, তুই কি আমার মিমি দিদি ভাইয়ের সাথে কথা বলবি না? এত বছর ধরে মেয়েটা তোর জন্য অপেক্ষা করতেছে, আর তুই কি না ওর সাথে কথাই বলবি না? আরে দাদিমা, তোমার দিদি ভাইয়ের সাথে কথা বললে কি আর না বললে বাকি? আর তোমার দিদি ভাইয়ের কে বলেছে এত অপেক্ষা করার জন্য? বিয়ে একটা করে নিলেই তো পারতেন তিনি। মাহাতিম মিমিকে রাগানোর জন্য মজা করে। মিমি মাহাতিমের কথা শুনে খুবই কষ্ট পেল, আর কোনো রকমে কান্না আটকে দৌড়ে গাড়িতে চলে গেল। তুই কি রে মাহতিম, মেয়েটা কত আনন্দে ছিল তোর আশা নিয়ে, আর এখন দেখ তো মেয়েটা কষ্ট পেয়ে চলে গেল। আর দিদিমা, মজা করে বললাম, কিন্তু ও যে কষ্ট পাবে সেটা বুঝিনি। আচ্ছা, সমস্যা নাই দাদিমা, রাতে তোমার নাতনির রাগ ভাঙিয়ে নেব। তোমরা কি আজ সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি বাসায় যাবে? অনেক তো হলো, বেচারা মাহতিমকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? অনেকক্ষণ জার্নি করে এসেছে, বাসায় যে আগে রেস্ট নিক, তারপর না হয় বাকি কথা হবে। তারপর সবাই গাড়িতে গিয়ে বসলো। মাহাতিম, সামিয়া আর জুবান এক গাড়িতে, বাকিরা সবাই অন্য গাড়িতে। অবশ্য সামিয়া মিমিকে অনেক জোরাজোরি করেছিল ওদের গাড়িতে যেতে, কিন্তু মিমি অভিমান করে আর যায়নি ওদের সাথে। ও দাদা দাদির গাড়িতে করে চলে গেল। গাড়িতে বসে সামিয়া মাহাতিমকে বলল, ভাইয়া, তোমার কিন্তু মিমিকে কষ্ট দেওয়া একদম উচিত হয়নি। তুমি জানো বেচারি মিমি কতটা খুশি ছিল আসার কথা শুনে? গাড়িতে বসে সারাটা রাস্তা তোমার কথাই ভেবেছে, আর তুমি কি না ওরে কষ্ট দিলে, ওর সাথে কথাই বললে না। আচ্ছা বাবা, আমি ওর কষ্ট দিব না, বাড়িতে গিয়ে ওর সাথে কথা বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে। বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই সবাই গাড়ি থেকে নামলো। মিমি গাড়ি থেকে নেমে আর কারো দিকে না তাকিয়ে সোজা চলে গেল ও বাড়ির ভিতরে। এসেই ওর রুমে দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে লাগলো। মাহাতি মিমির যাওয়ার দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু কিছুই বলল না, কারণ ও জানে ওর ছোট্ট বউটা ওর সাথে অভিমান করে আছে। মাহাতি মিমি যাওয়ার তাকিয়ে থেকে দেখছিল, কিন্তু কিছুই বলল না, কারণ ও জানে ওর বউটা ওর সাথে অভিমান করেছে। তারপর সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলো। মাহাতিমকে দেখে আমিনা চৌধুরী ও আরাফ চৌধুরী, মানে মিমির বাবা মা, এগিয়ে আসলেন। মাহাতিম ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলে ওর রুমে চলে গেল। আমিনা চৌধুরী ও মাহাতিমের সাথে অভিমান করেছিলেন, কিন্তু মাহাতিমকে দেখে সব অভিমান চলে গেছে। মাহাতিম হলো ওনার বান্ধবী আর ভাসুরের ছেলে। ওনারা দুই বান্ধবী মাহাতিমের বাবা ও চাচা দুই ভাইকে বিয়ে করেন, আর ওনারা নিজেদের বিয়ের আগেই ঠিক করে রেখেছিলেন যার ছেলে হবে তার সাথে অন্যজনের মেয়ের বিয়ে দিবেন। তাই তো মাহাতিম আর মিমির বিয়ে দিয়েছিলেন ছোটবেলাতেই, যখন মিমির বয়স ছিল 6 বছর আর মাহাতিমের বয়স 15 বছর। আর বিয়ের পরে মাহাতিমের বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যান। এসব ভাবতে ভাবতে তিনি চোখের জল মুছে নিলেন। মাহাতিমের রুমে এসে ফ্রেশ হয়ে নিল, তারপর নিচে চলে গেল ডিনার করতে। খাবার টেবিলে সবাই বসে আছে, কিন্তু মিমি আসেনি। বাড়িতে আসার পর ও আর ওর রুম থেকে বেরই হয়নি। আমিনা চৌধুরী মিমিকে অনেকবার ডেকেছিলেন ডিনার করার জন্য, কিন্তু মিমি বলেছে ওর খিদা নেই, ও খাবে না। তাই আর উনি ওকে জোর করেননি, কারণ তিনি জানেন ও যখন খাবে না বলে দিয়েছে তাহলে ও খাবেই না, পরে ঠিক লুকিয়ে খেয়ে নেবে। ডিনার শেষ করে যে যার রুমে চলে গেল। মাহাতিম খাবারের প্লেট নিয়ে মিমির রুমে চলে গেল। মিমির রুমের দরজা বন্ধ দেখে মিমিকে ডাকতে লাগলো, কিন্তু মিমি দরজা খুলছে না, তাই আবারও ডাকতে লাগলো। এই মিনু, দরজা খোলো। কি হলো মিনু, তুমি কি শুনতে পাচ্ছ না? এই মিনু, তুমি কি শুনতে পাচ্ছ না? তোমাকে দরজা খুলতে বলছি তো। মিনু আমাকে রাগিয়ে না,
এবার যদি দরজা না খোলো তাহলে কিন্তু খুব খারাপ হবে। কি করব আমি নিজেও কিন্তু না জানি না। প্রচুর রাগ নিয়ে কথা বলল মাহাতিম। মিমি এবার বেশ ভয় পেয়ে যায়, কারণ ও মাহাতিমের রাগ সম্পর্কে জানে, কারণ ছোটবেলাও অনেকবার মাহাতিমের রাগ দেখেছে। সে থেকে ও মাহাতিমকে অনেক ভয় পায়। মিমি ভয় নিয়ে এবার দরজা খুলে দিল। কি হলো, এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? দরজা খুলতেই মাহাতিম ভিতরে আসলো। কি, আমি ষাঁড়ের মতো চিল্লাচ্ছি? আমাকে ষাঁড় বলো? তোমার এত সাহস আসে কোথা থেকে? সাহস আবার কোথা থেকে আসবে? হয়েছে, এবার তোমার আজেরা কথা বন্ধ করো। তোমার সাহস আছে কি নাই সেটা পরে দেখব, তার আগে আমার পাশে এসে বসো। কেন? আমি আপনার পাশে বসতে যাব কেন? আমি বলেছি তাই আসবে। আসো বলছি। না, আসবো না। কেন? আমার বউটা কি আমার সাথে অভিমান করেছে? আর আমার সাথে অভিমান করে আমার বউটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সেটা আপনার বউকে গিয়ে জিজ্ঞেস করেন, আমাকে কেন বলতেছেন? আমি তো আমার বউকেই বলতেছি, কিন্তু আমার বউ আমাকে বলতেছে অন্য মেয়ের কাছে যাওয়ার জন্য। অন্য মেয়ের কাছে যাওয়ার কথা কখন বললাম? এই তো কিছুক্ষণ আগেই বললে অন্য মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করার জন্য। তো বউ যখন বলতেছে অন্য মেয়ের কাছে যাওয়ার জন্য, তাহলে ঠিক আছে, আমি বরং অন্য মেয়ের কাছে চলে যাই। কি বলো? কি 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 বললেন আপনি? অন্য মেয়ের কাছে চলে যাবেন? যাবেনই তো। আমাকে তো আপনার ভালো লাগে না। লাগবে কি করে? ওখানে হয়তো আপনার গার্লফ্রেন্ডকে রেখে এসেছেন, আর আমি তো আপনার বিদেশি গার্লফ্রেন্ডের মতো না। ওখানে গার্লফ্রেন্ড রেখে আসলে কি আমাকে আর আপনার ভালো লাগবে নাকি? আমাকে মারলেন কেন আপনি? আমি যা বলেছি ঠিক তো বলেছি। মিমি গেলে হাত দিয়ে কান্না করতে লাগলো। আমাকে তোর কি মনে হয় আমি 12 ভাতার নাকি? মেয়েদের ছাড়া আমি থাকতে পারি না। আজ পর্যন্ত কোনো মেয়েকে কাছে আসতে দিইনি। আর তুই কিনা বলিস আমার আরও গার্লফ্রেন্ড আছে, আবার বিদেশি মেয়েদের পছন্দ। আমি তোকে বলেছি আমার বিদেশি মেয়ে পছন্দ, নাকি তোকে বলেছি তোরে আমার পছন্দ না? বল, কে হলো? বলছিস না কেন? আমি ভেবেছিলাম আজকে তোর সাথে একটু সুন্দর সময় কাটাবো, একটু তোকে মন ভরে দেখবো, তা তো হলোই না। মেজাজটা খারাপ করে দিলি। বলেই রুম থেকে বের হয়ে গেল। বলে রুম থেকে বেরিয়ে গেল। মিমি গালে হাত দিয়ে কান্না করতে থাকে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। রাত 3টা বাজে। প্রচুর খিদে পেয়েছে মিমি, তাইও উঠে লুকিয়ে কিচেনে গেল। ফ্রিজ খুলে দেখতে পেল ফ্রিজে আইসক্রিম আর কয়েক ধরনের ফল রাখা। ও এগুলো দেখে ভাবতেছে, আচ্ছা, আমি এগুলো খাবো নাকি খাবো না? আমি তো রাগ করেছি। ধুর বাবা, এখন এত রাগ কাকে দেখাবো? কেউ তো নাই। আগে বরং খেয়ে নেই, প্রচুর খিদে পেয়েছে। বাকি রাগ কাল দেখানো যাবে। তারপর সব ভাবনার অবসান ঘটিয়ে ও 2টা আপেল খেয়ে চুপি চুপি আবার রুমে চলে আসলো। মাহাতিম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিমির সব কাণ্ড দেখছিল আর হাসছিল। তারপর মনে মনে বলল, এই মেয়ে এখনো বাচ্চাই রয়ে গেল, কবে যে বড় হবে। বলে পানি নিয়ে রুমে চলে যায়। মাহাতিম পানি নিতে এসেছিল কিচেনে, এসে মিমিকে দেখে লুকিয়ে পড়ে। মিমির কাণ্ড কারখানা দেখে হাসতেছে। সকালে সবাই একসাথে বসে নাস্তা করছে। তখনই মিমি রেডি হয়ে নিচে আসলো কলেজে যাবে বলে। তখনই আমিনা চৌধুরী মিমিকে ডাক দিয়ে বললেন, কি রে মিমি, নাস্তা করবি না? না আম্মু, আমার খিদে নেই, আমি খাবো না। কেন খাবি না? বললাম তো আম্মু, আমার খিদে নেই। খিদে পেলে আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব বলেই চলে যেতে নিল। এই মিমি শোন, তুই একা একা কোথায় যাচ্ছিস? আজ থেকে মাহাতিম তোকে প্রতিদিন কলেজে দিয়ে ওর অফিস চলে যাবে। কেন বাবা, আমি কি এখনো ছোট নাকি যে আমি একা একা যেতে পারবো না? কাউকে আমার কলেজে দিয়ে আসতে হবে? বলাই ও চোখ গেল খাবার টেবিলে বসে থাকা মাহাতিমের দিকে। মিমি এতক্ষণ মাহাতিমকে খেয়াল করেনি। যখনই মাহাতিমের দিকে চোখ পড়ল, ও দেখলো মাহাতিম ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। রাগে ওর 2 চোখ লাল হয়ে আছে, যেন এক্ষুনি আগুন বের হবে। মিমির গলা শুকিয়ে আসছে মাহাতিমের চোখ দেখে। আজ না জানি কি হয় ওর সাথে। সেই ভয়ে ওর মুখ দিয়ে আর একটা কথা বের হলো না, তাই ও চুপ হয়ে গেল। তুমি কি জানো না তোমার সেফটির জন্য আমি তোমাকে মহতিমের সাথে পাঠাচ্ছি? তুমি কি ভুলে গেছো তোমার বোনের সাথে কি হয়েছিল? না বাবা, ভুলিনি। ঠিক আছে, আমি ওনার সাথেই কলেজে যাব আজ থেকে। ঠিক আছে, আজ থেকে তোকে নিয়ে আমার কোনো ভয় নেই। আমি নিশ্চয়ই বলে দীর্ঘ শ্বাস ফেললেন তিনি। ও, আপনাদের তো এখনও মিমির পরিবারের সম্পর্কে জানেন না। তাহলে আসুন জেনে আসি ওর পরিবারে কে কে আছে। মিমিরা 3 ভাই বোন।
মিমি, রিমি, আরিয়ান। মিমি আর রিমি যমজ বোন, কিন্তু মিমি হাইটে একটু ছোট আর রিমি একটু ওর থেকে লম্বা। মিমির বাবা মা, দাদা দাদি মাহাতিমেরা 2 ভাই বোন, মাহাতিম আর সামিয়া। আর ওর বাবা মা তো নেই, সেটা তো আপনারা জানেনই। এখন এইটুকুই বলে রাখি, বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। মিনু, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি একটু ফোনে কথা বলে আসছি। ঠিক আছে বলে মিমি গাড়ি থেকে উঠে গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। কিছুক্ষণ পর মাহাতিম ফোনে কথা শেষ করে আসলো। এসে দেখে মিমি পিছনের সিঁড়িতে বসে আছে। মাহাতিম গাড়িতে উঠে বলল, কি হলো, তুমি পিছনে বসলে কেন? আমি কি তোমার ড্রাইভার হই? বলে গাড়ির দরজা ঠাস করে লাগালো। শব্দ করে মিম কেঁপে উঠল। ভয়ে মিমির গলা শুকিয়ে আসছে, তাই ওর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কি হলো, কথা কানে যাচ্ছে না? আমি তোমাকে কিছু বলেছি? এইবার মিমি কিছুটা ঢোক গিলে বলল, তাহলে আমি কোথায় বসবো? কোথায় বসবে মানে? সামনের সিটে বসো। আমার পাশে কি বসতে তোমার কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে, আমি বসছি। তারপর ও এসে সামনে সিটে বসলো। আর ওদের পিছনে পিছনে গার্ডদের গাড়ি আসছে। অর্ধেক রাস্তা আসার পর জুবান এসে একটা প্যাকেট দিয়ে গেল। প্যাকেটটা খুলো। কেন, এতে কি আছে? আগে খোলো, তারপর দেখতে পাবে এতে কি আছে। মিমি প্যাকেটটা খুলে দেখলো ভিতরে বিরিয়ানি আর অনেক ধরনের চকলেট। গাড়িতে ওঠার আগে মাহাতিম জুবানকে কল দিয়ে বলেছিল এগুলো এনে দেওয়ার জন্য। চকলেট দেখে ও লোভ সামলাতে না পেরে চকলেট খেতে শুরু করলো। তারপর ওর মনে পড়লো, আরে আমি তো রেগে আছি, ধুর বাবা, কেন যে চকলেটের দিকে লোভ সামলাতে পারি না কে জানে। ও চকলেট খাওয়া থামিয়ে দিয়ে মাহাতিমকে বলল, আমি খাবো না এগুলো, আপনার খাবার আপনি খান। মাহাতিম মিমির পাগলামো দেখে লুকিয়ে লুকিয়ে হাসছিল, কিন্তু মিমিকে বুঝতেই দিল না। তারপর রাগে ভাব নিয়ে বলল, চকলেট যখন খেয়েছো তাহলে বাকি খাবারগুলোও খেতে হবে, না হলে যতগুলো চকলেট খেয়েছো সবগুলো চকলেট তোমার পেট খেতে বের করে নেব। কিন্তু কি, আপনি আমার পেট কাটবেন মাত্র 3টা চকলেটের জন্য? কাঁদো কাঁদো হয়ে বলল রিমি। মাহাতিম মিমির কথা শুনে লুকিয়ে লুকিয়ে হাসলো। তারপর আবারও বলল, হ্যাঁ, কাটবো যদি তুমি আমার কথা না শোনো আর বাকি খাবারগুলো না খাও। এবার মিমি কেঁদেই দিল আর বলল, আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি সব খাবার, তবু আমার পেট কাটবেন না প্লিজ। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করো, তোমার কলেজ প্রায় চলে এসেছে। কিন্তু মিমি হাতে তালু দিয়ে নাক মুছে নিল। তাড়াতাড়ি খাবার শেষ করতে লাগলো, না হলে যে আজ ওর পেটে কাটা পড়বে ভয়ে। যাও, নামো, তোমার কলেজে চলে এসেছি। মিমি গাড়ি থেকে নামতে যাবে, তখনই মনে পড়ল, আমি তো বাকি চকলেটগুলো খাইনি, ওগুলো কি নিয়ে নেব নাকি গাড়িতেই রেখে যাব? কিন্তু উনি যদি আমার চকলেটগুলো খেয়ে নেন তাহলে? কে হলো, কি ভাবছো? যাও, নামো। না মানে মাহাতিম বুঝতে পারলো মিমি চকলেটগুলো নেওয়ার জন্য এমন করছে। যাও, নামো। আর হ্যাঁ, চকলেটগুলোও নিয়ে যাও, আমি বাচ্চাদের খাবার খাই না। মিমি মাহাতিমের আর কোনো কথাই কানে নিল না, কারণ ওর চকলেটগুলো নেওয়ার অনুমতি পেয়ে গেছে। আর কোনো কথা শোনার ওর টাইম নেই। চকলেট নিয়ে ওর কলেজে ঢুকে গেল। মাহাতিম ওর দিকে তাকিয়ে হাসলো আর বলল, এই মেয়ে চকলেটের জন্য এতই যে পাগল যে চকলেটের জন্য মেয়েটা আমাকেই না ভুলে যায়। এটা বলেই ও ওর অফিসে চলে গেল। মিমি কলেজে এসে দেখলো সাইমা ওর জন্য দাঁড়িয়ে আছে ক্যান্টিনের সামনে। মিমি সাইমার কাছে গিয়ে বলল, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কেন, আবার দেখলাম তুই আসছিলিস তাই ধরালাম। সেদিনের ঘটনার পর আমি তো ভেবেছিলাম তুই আর কলেজেই আসবি না। রিমি কেমন আছে রে মিমি? ও কি আর কলেজে ভালো আসবে না? আছে, ও আগে থেকে কিছুটা ভালো আছে, পুরোপুরি ভালো হয়ে গেলে আবারও কলেজে আসবে। রিমির কথা বলায় ওর কিছুটা মন খারাপ হয়ে গেল, কারণ আজ রিমির জায়গায় মিমি থাকতো। তারপর মনে পড়লো সেদিনের ঘটনা। আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে মিমিরা কলেজে ছুটির পর প্ল্যান করে আজ বডিগার্ড থেকে লুকিয়ে ওরা হেঁটে হেঁটে বাড়ি যাবে। যদিও সাইমার মন এতে সায় দিচ্ছিল না, কারণ ও জানে মিমিদের অনেক শত্রু, তাই ওদের সাথে বডিগার্ডরা আসে। কিন্তু মিমি জড়াজড়িতে ও রাজি হয়, কারণ মিমি নাসর বান্দা। কারণ ওর কথা না শুনলে ও কী থেকে কী করে বসে কে জানে। তারপর ওরা সব ছাত্রছাত্রীদের সাথে লুকিয়ে বের হয়ে যায় বডিগার্ডদের চোখ ফাঁকি দিয়ে। তারপর ওরা কলেজ থেকে অনেকটা দূরে চলে আসে। এসে মিমি দেখলো রাস্তার পাশে আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে আছে। ও চলে যায় আইসক্রিম খেতে। সাইমা আর রিমিও আসলো আর পিছু পিছু। তখনই একটা লোক এসে বলল, তোদের মতো মিমিকে?
লোকটাকে দেখে ওরা তিনজন ভয় পেয়ে যায়, কারণ লোকটার হাতে একটা বন্দুক ছিল। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি হলো, কথা কানে যাচ্ছে না? মিমিকে বল, না হলে আজ তোদের এই তিনজনকেই এখানেই মেরে দেবো। মুহূর্তে আরো 5 জন লোক আসলো। একজন রিমিকে দেখিয়ে বলল, ওই তো মিমি, আজ ওকে এখানেই শেষ করে যাব, বসের হুকুম। রিমি আর মিমি জমজ হওয়ায় ওরা বুঝতে পারেনি কে মিমি আর কে রিমি, আর মিমির মুখে মাস্ক ছিল বলে রিমিকে গুলি করে দেয়। ভাগ্যক্রমে গুলিটা রিমির হাতে যেয়ে লাগে, তাই বেশি কিছু হয়নি। যখন বডিগার্ডটা চলে আসে তখন গুন্ডারা ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর রিমিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসায় আসার পর সবাই অনেক বকাবকি করে। তারপর থেকে ওদের কলেজে আসা বন্ধ করিয়ে দেয়। আরিফ চৌধুরী ও নাদের চৌধুরী। মাহাতিমকেও জানানো হয়েছিল সবটা, কিন্তু ও কি বলেছিল সেটা মিমি জানে না। আর আজ থেকে মাহাতিমের সাথে যাবে, যে কারণে মিমিকে কলেজে যাওয়ার অনুমতি দেন। এতদিন মিমি কলেজে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউ ওকে কলেজে যাওয়ার পারমিশন দেননি। ও তাহলে ভালো। আচ্ছা তুই আর মন খারাপ করিস না, যা হবার তা হয়েই তো গেছে। কথা বলেই অন্যদিকে ঘুরে নিয়ে সাইমা বলল, মিমি আজ তোকে এত খুশি লাগছিল কেন রে? কিছুক্ষণ আগে দেখলাম হেসে হেসে কলেজে ঢুকছিলিস। খুশি লাগবে না? দেখোস না এতগুলো চকলেট পেয়েছি। তার জন্য কেউ এত খুশি হয় নাকি? কেউ খুশি না হলেও আমি খুশি হই, জানোস না তুই? না, জানতাম না তো, আজই জানলাম। সাইমা জানে মিমি চকলেট খেতে কতটা পছন্দ করে। এখন তো জানলি, আয় এবার দুজন মিলে চকলেট খাই। না, তোকে কেন আমার চকলেট দেব? এগুলো তো আমি একাই খাবো, কারণ এগুলো উনি আমাকে দিয়েছে। তোর উনি মানে মাহাতিম ভাইয়া কি দেশে চলে আসছে নাকি? এসেছে তো, কালই তো আসলো। তুই তো আমাকে আগে বলিসনি উনি যে আসবে। উনি তো দেশে আসতে চাইতো না, তাহলে কিভাবে আসলো? আরে আমি কি জানতাম নাকি উনি যে আসবে? আমি তো হঠাৎ করে জানতে পেরেছিলাম উনি আসবে, তাই খুশিতে তোকে জানাতে ভুলে গিয়েছিলাম। আর উনি আসার পর আমার সাথে একটুও সুন্দর করে কথা বলেনি, শুধু রাগ দেখায়। ও আচ্ছা, আর তুই ওনার সাথে অভিমান করছিস কেন? এতদিন পর তো উনি দেশে আসলো, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, আর উনি তোর সাথে সুন্দর করে কথাও বলবে, দেখিস। তাই যেন হয়। আচ্ছা মিমি, উনি এমন হঠাৎ করে দেশে চলে আসছে কেন বলতো? আমার মনে হয় ওই দিন যে তোদের উপর আক্রমণ হয়েছিল, তাই উনি তোকে নিয়ে ভয় পেয়ে দেশে চলে আসছে। কি জানি বাবা, হবে হয়তো। চল এবার ক্লাসে যাই, লেট হয়ে যাচ্ছে তো। মিমির ছোট্ট মাথায় এত কিছু ঢুকলো না। সামিয়া ঠিক বুঝতে পেরেছে, কারণ সামিয়া মিমির পরিবার সম্পর্কে সব কিছুই জানে। যে ছেলে এতদিন দেশে আসেনি, কেউ জোর করেও দেশে আনতে পারেনি, সে হঠাৎ করে কেন দেশে চলে আসবে? মিমির জন্যই এসেছে। মাতিম অফিসে বসে ফাইলগুলো চেক করছিল, তখন ওর চোখ রাগে রক্তবরণ ধারণ করলো। জোবান, এই মুহূর্তে ম্যানেজারকে আমার কেবিনে আসতে বল। জি বস। আসেন মিস্টার রফিক সাহেব, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। তা কেমন আছেন আপনি? জি স্যার, ভালো। আপনি কেন আমার অপেক্ষা করছিলেন স্যার? তোর দিনকাল কেমন যাচ্ছে আপনার? আজকাল অফিসের ঠিকঠাক হিসাব কি রাখছেন, নাকি ভুল হিসাব দিয়ে টাকাগুলো আপনার পকেটে পড়ছেন? মানে বুঝলেন না, তাই না? হ্যাঁ, তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই যে ফাইল দেখছেন, এখানে প্রায় 2 কোটি টাকার হিসাব নেই, তো এইসব টাকাগুলো আপনি মেরে দিয়েছেন। মানে আমি কেন সব টাকা মারতে যাব? আমি তো সব হিসেব ঠিকমতো রেখেছি। আপনি কি স্বীকার করবেন না আপনি টাকাগুলো সরিয়েছেন? না, আমি সরাইনি স্যার। ঠিক আছে, আপনি যখন স্বীকার করবেন না, তাহলে আমি এখনই পুলিশ ডাকি, তাহলে সব প্রমাণ বের হয়ে আসবে। না স্যার, পুলিশ ডাকবেন না। আমি স্বীকার করছি, আমি সব টাকা নিয়েছি। আমার তখন টাকার খুব প্রয়োজন ছিল। হাসি থামিয়ে রাগে দাঁতে দাঁত পিষিয়ে মাহাতিম বলল, তোর কি মনে হয় আমি জানি না এসব? আমি সব কিছুই জানি, শুধু তোর মুখ দিয়ে স্বীকার করানো ছিল। না হলে তো আমার চাচা দাদা বিশ্বাসই করতে চান না তুই যে এসব করিস। এতটা অন্ধবিশ্বাস করে ওনারা তোকে, আর তুই কি নাই এত বছর ধরে বিশ্বাসের এই প্রতিদান দিচ্ছিস? তোকে তো আমি কবেই মেরে ফেলতাম, কিন্তু মারিনি শুধু দাদা আর ছোট আব্বুর জন্য। আমি শুধু ওনাদের তোদের আসল রূপটা দেখাতে চেয়েছিলাম।
কিন্তু আজ তোকে আমি সোজা উপরে পাঠাবো। না স্যার, এমনটা করবেন না। স্যার, আমার কিছু হলে আমার পরিবারের কি হবে? আমি আর এমন করব না স্যার, আমাকে ক্ষমা করে দিন। তোকে ক্ষমা করবো তাই না? তোর কি এইসব করার আগে মনে ছিল না যে তোকে কেউ ক্ষমা করবে না? তোর কোনো ক্ষমা নেই, পাছাড় এবার। এখানে কি হচ্ছে মাইতিম? কি আর হবে ছোট আব্বু, তুমি আর দাদাই তো আমার কথা বিশ্বাস করতে না, তো আজ নিজের চোখেই দেখো তোমাদের বিশ্বাসী ম্যানেজারের আসল রূপ। কি হলো বল ওনাদের, তুই কি করেছিস? কি হলো বলবি না? বলছি, আমি আপনাদের অফিসের সব হিসেবে গরমিল করে সেখান থেকে টাকা নিয়ে নিতাম। কিছুদিন আগেও 2 কোটি টাকা এভাবে নিয়েছি। সি রফিক, আমরা তোমার থেকে কখনো এটা আশা করিনি। আমি আর আমার বাবা তোমাকে কতটা বিশ্বাস করছিলাম এতটা বছর, আর তুমি কি না বিশ্বাসের এই প্রতিদান দিলে। স্যার, আমার ভুল হয়ে গেছে। স্যার, আর এমন হবে না, আমাকে ক্ষমা করে দিন। পা ছাড়ো, তোমার লজ্জা করে না আমাদের সামনে দাঁড়িয়ে এখনো কথা বলছো? এতটা বছর আমাদের বিশ্বাসের এভাবে সুযোগ নিয়েছো, আর আমরা তোমাকে কত বিশ্বাস করছিলাম, তোমাকে সামান্য পদ থেকে ম্যানেজার বানিয়েছিলাম। পা ছাড়ব না, আমাকে ক্ষমা করে দিন। স্যার, আর কখনো আমি এরকম করব না। তোর কোনো ক্ষমা নেই জোবান, ওকে মেরে ওর লাশ রাস্তায় কুকুরদের খেতে দিয়ে আয়। বিশ্বাসঘাতকতাদের কোনো ক্ষমা নেই। এমনটা করবেন না স্যার, আমার কিছু হলে আমার পরিবার না খেয়ে মরবে। এমনটা করবেন না আমার সাথে। মাহিতিম, ওকে তুই মারিস না। ও এতদিন আমাদের অফিসে চাকরি করেছে, আর পরিবারের কথা ভেবে ওকে মারিস না, ওকে পুলিশে দিয়ে দে। তুমি কি বলছো ছোট আব্বু? ও আমাদের এত ক্ষতি করেছে আর তুমি ওকে এই সামান্য শাস্তি দিতে বলছো? আমি যা বলছি তাই করো, ওকে মারার দরকার নেই। ঠিক আছে জোবান, ওকে পুলিশে দিয়ে দে। জি বস। তার কিছুক্ষণ পর পুলিশ এসে রফিককে নিয়ে গেল। পুলিশ চলে যাওয়ার পর জোবান মাহিতিমকে বলল, আচ্ছা বস, আপনি তাকে না মেরে এত সহজে কি করে পুলিশে দিয়ে দিলেন? আপনি তো কাউকে এত সহজে ছেড়ে দেন না, তাহলে আজ কি হলো? আরে জোবান, তুই এত বোকা কেন? এত বছর ধরে তুই আমার সাথে কাজ করিস আর এখন তোর একটুও বুদ্ধি হয়নি? আচ্ছা তাহলে এবার শোন, আমি কেন ওকে এত সহজে ছেড়ে দিলাম। আসলে আমি ওকে ছাড়িনি, আমি দেখতে চাই কে ওকে পুলিশের কাছ থেকে ছাড়াতে আসে। আমি জানি ম্যানেজার সে শুভ্রর সাথে মিল আছে, যে আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের সাথে মিল আছে, যাকে এত বছর ধরে খুঁজে বের করতে পারিনি। আমি শুধু তাকে ধরার জন্যই ম্যানেজারকে পুলিশে দিয়েছি। এবার বুঝলি? আমার মনে হয় সে ম্যানেজারকে ছাড়াতে অবশ্যই থানাতে আসবে। জি বস, বুঝেছি। আর শোন, থানায় আমাদের লোকদের নজর রাখতে বল ম্যানেজারের ওপর। ওকে বস। আচ্ছা চল, এবার মিমিকে কলেজ থেকে সাথে নিয়ে বাড়িতে যাব। জি বস, চলেন। ছুটির পর মিমি দেখলো কলেজের সামনে মেয়েদের ভিড়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে যেন দেখছে। মিমিরা সেখানে গেল, গিয়ে দেখে, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ছুটির পর মিমি দেখলো কলেজের সামনে মেয়েদের ভিড়, সবাই দাঁড়িয়ে কাকে যেন দেখতেছে। মিমি আর সাইমা সেখানে গিয়ে দেখে সবাই মাহিতিমকে দেখছে আর বলা বলি করছে। একজন তো বলছে, এই দেখ না, ছেলেটা কি সুন্দর না, আজকে আমি ওই ছেলেটাকে পটাবো। আরেকজন বলছে, এই না, আমি একে পটাবো। অন্যজন বলছে, এই চল না, ছেলেটার সাথে যে কথা বলি। তারপর ওরা মাহাতিমের কাছে যেতে নিলে মিমি ওদের সামনে যেয়ে দাঁড়ায় আর বলে, আপুমণিরা, আপনারা এখানেই থেমে যান, ওনার কাছে যেতে হবে না আপনাদের, উনি আমার স্বামী, তো ওনার থেকে দূরে থাকুন। বললেই হলো নাকি ওই ছেলে তোমার স্বামী, আর আমরা এটা বিশ্বাস করব? এই পিচ্ছি মেয়ে বলে কি রে, এ তো এখনো নিজেই সামলাতে পারে না, আবার বলে নাকি স্বামীও আছে। মগের মূল্যও নাকি যে স্বামী বলেই আমরা বিশ্বাস করে নেবো। যত সব, তোর থেকে ভালো আমি ওকে পটি নেই, আমি ওকে ভালো করে সামলাতে পারবো। তারা সবাই বলে, এই শর্ত, আমাদের সামনে থেকে আমরা ওই ছেলের কাছে যাব। কি বলেন, আমি পিচ্ছি? বলে মিমি তেড়ে যায় ওদের দিকে। তখনই মাহাতিম এসে মিমিকে ধরে বলল, মেনু চলো এখান থেকে। তারপর মিমিকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে লক করে দেয়। তারপর ওই মেয়েদের কাছে এসে বলে, হ্যাঁ লিসেন,
ওটা আমার বউ ছিল, বুঝলি তোরা? আর তোদের লজ্জা করে না অন্যের স্বামীকে সামলানোর কথা বলিস? যত সব থার্ড ক্লাস মেয়ে কোথাকার। বলে মেয়েগুলোকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে চলে যায় গাড়ির দিকে। মেয়েগুলো তখন অনেক ইনসাল্ট ফিল করে আর বলে, ওই মেয়ের জন্যই ছেলেটা আমাদেরকে ইনসাল্ট করেছে। ওই মেয়েকে তো আমরা দেখে নিব। বলেই ওরা সবাই চলে যায়। মাহাতিম গাড়িতে উঠে দেখে মিমি রাগ করে বসে আছে। তারপর ও মিমিকে কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর মিমি বলল, আপনি আমাকে আটকালেন কেন তখন? আজ আমি ওদের মেরেই ফেলতাম, আর আপনি ওদের সাথে কি কথা বললেন? মাহাতি মিমির কথার কোনো জবাব দিল না, নিজের মতো গাড়ি চালাচ্ছে যেন ও মিমির কথা শুনতেই পায়নি। কি হলো, কিছু বলছে না কেন? তারপরও মাহাতি মিমির কথায় কোনো জবাব দিল না। মিমি এবার রাগ অভিমানে কন্ট্রোল করতে না পেরে ভেয়ে ভেয়ে করে কেঁদে ফেলে। এবার মাহাতিম গাড়ি থামিয়ে মিমির দিকে তাকিয়ে বলল, কি হলো, কাঁদছো কেন? মিমির কান্নার কারণে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, তাই কিছু বলল না। কি হলো বলো, কাঁদছো কেন? রিমি আবারও কিছু বলল না। এবার মাহাতিম বলল, আচ্ছা তুমি যে ওই মেয়েদের দিকে তেড়ে গিয়েছিলে, তোমার কি মনে হয় তুমি কি ওদের সাথে ঝগড়ায় জিততে পারবে? উল্টো তো ওরাই তোমাকে মেরে ভর্তা বানিয়ে ফেলতো। এবার মিমি একটু কান্না থামিয়ে বলল, ওরা কেন আমাকে ভর্তা বানাবে? আমি ওদের মেরে ভর্তা বানিয়ে দিতাম। ওদের কত সাহস, আমার স্বামীকে নাকি ওরা পটাবে। আর আপনি তখন ওদেরকে কিছু বলে না কেন? বলে আবারও কাঁদতে থাকে। বাবা, আবার বউয়ের তো দেখছি অনেক হিংসে। স্বামীকে অন্য মেয়ে পটানোর কথা বললেই হিংসে হয়েছে অনেক। তো হবে না, ওরা কেন ওইসব বলবে? আচ্ছা আর কাঁদতে হবে না, এবার কান্না থামাও। আর তোমার স্বামীকে পটানো এত সোজা নাকি যে তোমার স্বামীকে ওরা পটিয়ে নিবে? না, আমি আরো কাঁদবো। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে মিনু। আপনি একটা পচা বদলো। কেন, আমি আবার কি করলাম? কি করেননি সেটা বলুন। আপনি আমাকে গাড়িতে বন্ধ করে রেখে ওই মেয়েদের কি বলেছেন? সেটা কি তোমাকে বলতে হবে নাকি? হ্যাঁ বলতে হবে তো, বলেন এবার ওদের আপনি কি বলেছেন? আমি তো ওদের সাথে প্রেম করতে গিয়েছিলাম। কি বললেন আপনি? আরে আরে কাঁদছো কেন? আমি তো মজা করছিলাম। আমার তো একটা বউ আছে, তাহলে আমার কি আর প্রেম করা দরকার নাকি? আমার একটা বউই হবে। তাহলে ওদেরকে কি বলেছিলেন? ওরা আমার বউকে বকা দিবে আর আমি কি বসে থাকবো নাকি? আমি ওদের বকা দিতে গিয়েছিলাম, বুঝেছ? আর আমার পিচ্ছি বউটা। এবার মিম খুশি হয়ে গেল, কিন্তু আবারও গাল ফুলিয়ে বলল, আপনি আমাকে একদম পিচ্ছি বলবেন না। আমি এখন অনেক বড় হয়েছি। তো কি বলবো শুনি? কিছু বলতে হবে না, শুধু পিচ্ছি না বললেই হলো। আমি তো পিচ্ছি বলবোই, আমার পিচ্ছি বউটা। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো। তখনই আরব চৌধুরী বলেন, জি ছোট আব্বু বলেন, কি বলবেন? আমরা সবাই চাচ্ছিলাম এবার তোমার আর মিমের বিয়েটা দিয়ে দিতে। তুমি কি বলছো? ছোট আব্বু, আমি চাচ্ছিলাম মিমি ইন্টার পাস করার পরে বিয়েটা করতে। আপনারা কি বলেন? আমার কি ইচ্ছা করে না মরার আগে নাতির ছেলেদেরকে দেখার, ওদের সাথে খেলা করার? আরে দাদাই, তুমি এখনো কত ইয়ং, তুমি এখনই মরবে না, নাতে পুত্রীদের সাথে খেলা করতে পারবে। না দাদু ভাই, আমি কিন্তু তোমার কোনো কথা শুনছি না। এবার তোমাকে বিয়েটা করতেই হবে। এতদিন তুমি আমাদের কাছ থেকে দূরে ছিলে, এবার তোমাকে বিয়ে দিয়ে আমাদের কাছে রেখে দিব। আরে দাদাই। মাহাতিমকে আরও কিছু বলার সুযোগ না দিয়ে নাদের চৌধুরী বললেন, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। বেশ, তুমি আর না করলে আমি শুনবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তাহলে এখন বরং তোমাদের ঘরোয়াভাবে বিয়েটা পড়িয়ে দিই, পরে না হয় অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দিব। ঠিক আছে বলে মাহাতি মিমির দিকে তাকালো। মিমি টেবিলে বসে এতক্ষণ সব কিছু শুনছিল। যখনই মাহাতি ওর দিকে তাকালো, ও লজ্জা পেয়ে দৌড়ে ওর রুম থেকে চলে গেল। রুমে যেয়ে আয়নার সামনে বসে লজ্জা পাচ্ছিল, তারপর হাত দিয়ে মুখ ঢেকে নিল। তাহলে কালই তোদের বিয়েটা পড়িয়ে দিই না হয়? ঠিক আছে ছোট আব্বু, আপনারা যা ভালো মনে করেন। আচ্ছা, তাহলে বরং ঘরেই কিছু মেহমানদের ডেকে নিই, যারা আমাদের নিজের লোক। মিমির মামা, বাড়ির লোক আর তোমার বাবার বন্ধুকে ডেকে নিই, কি বলো তুমি? ঠিক আছে। তোমার মামা তো আর লন্ডন থেকে আসতে পারবে না, আমাদের বরং ফোন করে জানিয়ে দিও, কেমন? আচ্ছা।
তারপর খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রাতে রিমি আর স্বামী যাই মিমির রুমে, যে দেখে মিনি বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তখন পিছন থেকে সামিয়া বলে উঠল, কি ভাবি, ওখানে দাঁড়িয়ে কি আমার ভাইয়ার কথা ভাবা হচ্ছে নাকি? হ্যাঁ, তোমাকে দেখে বোঝাই যাচ্ছে তুমি আমার ভাইয়ের কথাই ভাবতেছিলে, তাই তো ভাইয়ের কথা বলতেই তুমি লজ্জায় লাল হয়ে যাচ্ছ। ইস সামিয়া, তুই আর আমার বোনটারে লজ্জা দিস না তো। বেচারে বিয়ের কথা শোনার পর থেকেই লজ্জায় মরে যাচ্ছে, তার উপর তুই আরও লজ্জায় ফেলছিস। আচ্ছা ভাবি, আমাদের সামনে আর লজ্জা পেতে হবে না, কিছু লজ্জা বাঁচিয়ে রাখো আমার ভাইয়ার সামনে পাওয়ার জন্য, বলেই হাসলো সামিয়া, সাথে রিমিও হাসলো। এই তোমরা মজা বন্ধ করবা নাকি রুম থেকে বের করে দেব? না না মিমি, আর মজা করবো না। এবার বলো তো, কাল তো তোর বিয়ে, তা তোর অনুভূতি এখন কেমন রে? জানি না আমি, যাও তো তোমরা এখন এখান থেকে, না হলে কিন্তু। রিমি আর সামিয়া দৌড়ে বের হয়ে গেল মিমির রুম থেকে। আর যেতে যেতে সামিয়া বলল, আমি জানি ভাবি, এখন তুমি আমার ভাইয়ারে নিয়ে স্বপ্ন দেখতেছো। আর মিমি ওদের দিকে তেড়ে আসতে ওরা ভো দৌড় দিয়ে চলে গেল। ইস, আমার এত লজ্জা লাগতেছে কেন? ওই সামিরাটা বসে থাকে আমাকে লজ্জায় ফেলার জন্য, শয়তান ছেমড়ি। পরের দিন রাতে বিয়েতে মিমির মামা জসিম আহমেদ, মামি রুনা খাতুন আর মামাতো ভাই রিহান আসছে। মিমির নানা নানু কেউ বেছে নেই, আর আব্বু আম্মু আর মামার 2 ভাই বোন ওনেরা, তাই বিয়েতে শুধু তারাই আসলেন। মাতিমের বাবার বন্ধু আরাফা চৌধুরী, ওনার ওয়াইফ ফারজানা চৌধুরী আর ওনার একমাত্র ছেলে আয়ান, একমাত্র মেয়ে অনিকা, সবাই বিয়েতে এসেছে। ছাদের উপরে ছোট্ট করে বিয়ের আয়োজন করা হয়েছে। সব মেহমানদের সেখানেই বসে ব্যবস্থা করে রাখা আছে, সবাই সেখানে গিয়ে বসলো। এইদিকে পার্লারের লোকরা বাড়িতে এসেছে মিমিকে সাজানোর জন্য, কিন্তু মিমি সাজতেই চাইছে না, কারণ ও সাজগোজ তেমন একটা পছন্দ করে না। কি রে মিমি, তুই কি সাজবি না? আমরা আর কতক্ষণ বসে থাকবো তোর জন্য বলতো? আমরা উপরে যাই, যেই দেখি ওখানকার কি অবস্থা, আর একটু পর তোরও ডাক পড়বে তোকে উপরে নিয়ে যাওয়ার জন্য। রিমি গোল্ডেন কালারের গাউন পরছে আর হালকা মেকআপ করছে। সামিয়া গোলাপি কালারের গাউন আর হালকা মেকআপ করছে, এতেই যেন দুজনকে একদম পরীর মতো লাগছে। কিরে, তোদের হলো? তোর আব্বু তো ডাকতেছে মিমিকে উপরে নিয়ে যাওয়ার জন্য, সব মেহমানরা ওখানে অপেক্ষা করছে। দেখো না আম্মু, তোমার মেয়ে কিছুতেই সাজতে চাইছে না। কিরে মিমি, তুই এখনও রেডি হসনি কেন? তুই কেন সাজছিস না? কেন ওদের কথা শুনছিস না? কিছুক্ষণেই তো ব্যাপার, তারপর না হয় ধুয়ে দিবি। মাশাআল্লাহ বল, না হলেই আমার বোন। ভাবি কিছুক্ষণেই তো ব্যাপার, সেজে নাও না। ঠিক আছে। আচ্ছা, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে উপরে চলে আসিস, আমি যাই ওদিকে গিয়ে দেখি তোর বাবা কি করতেছে। তারপর আমিনা চৌধুরী সাদে চলে যান। মিমকে সিম্পলের মধ্যে একটা লাল টুকটুকে শাড়ি পরানো হলো আর হালকা মেকআপ, এতেই যেন মিমকে একদম লাল টুকটুকে পরি লাগছে। ওয়াও ভাবি, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, কি বলবো, একদম পরি। ভাইয়া ভাইয়া তো তোমার থেকে চোখই সরাতে পারবে না। এই কথা শুনে মিমি লজ্জা পেয়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, নজর না লাগুক। হয়েছে হয়েছে, আর বেশি অ্যাক্টিং করতে হবে না তোকে। তুই এবার উপরে যা, আমি মিমকে নিয়ে আসতেছি। ঠিক আছে, আমি গেলাম তাহলে। সামিয়া গিয়ে এক জায়গায় বসলো। এইদিকে মাহাতিম ফিরে এসে কালো রঙের একটা পাঞ্জাবি পরছে, হাতে ব্যান্ডের ঘড়ি, চুলগুলো হালকা ভিজে এখনো, এতে যেন ওকে অনেক কিউট লাগছে। কিছুক্ষণ পর মাহাতিম ছাদে চলে যায়, গিয়ে স্টেজে বসে। কিছুক্ষণ পর রিমি ও মিমিকে নিয়ে স্টেজে যায়। মাহাতিম তো মিমিকে দেখে চোখ সরাতেই পাচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিমি যখন সেটা খেয়াল করলো, ওর লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পর মাহাতিম বুঝতে পারলো মিমি লজ্জা পাচ্ছে, তাই ও চোখ সরিয়ে নেয়। তারপর রিমি মিমিকে নিয়ে মাহাতিমের পাশে বসায়। মিমি তো লজ্জায় কোথায় মুখ লুকাতে পারবে বুঝতেই পারছে না, হাত দিয়ে মুখ ঢাকে তো মেকআপ নষ্ট হয়ে যাবে। রিমি বলে দিয়েছে মিমি যেন মেকআপ কোনোভাবেই নষ্ট না করে, তাই মুখ লুকাতেই পারছে না বেচারি।
রিমি মিমিকে বসিয়ে রেখে অন্যদিকে চলে যায়। কিছুক্ষণ পর মাহাতি মিমির কানে কানে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? বাসর ঘরের জন্য একটু লজ্জা বাঁচিয়ে রাখো। মিমি তো মাহাতিমের কথা শুনে কি বলবে বুঝতেই পারছে না, আর মনে মনে ভাবছে, এই ছেলের একটু লজ্জাও নাই। বদ বেটা আমাকে শুধু লজ্জায় ফেলতে পারে। মিমি তো মাহাতিমের কথা শুনে কি বলে বুঝতে পারছে না, আর মনে মনে ভাবতেছে, এই ছেলের একটু লজ্জা নেই, বদবেটা আমাকে শুধু লজ্জা ফেলাতে পারে। কি ব্রো, একা একা বিয়ে করে নেওয়া হচ্ছে তাই না? পিছন থেকে কথাটা বলে উঠল আয়ান। তো কি তোকে সাথে নিয়ে বিয়ে করবো নাকি? না, আমি সেটা বলিনি। আমার জন্য তো একটা বউ খুঁজে দিতে পারিস তাই না? আমাকে কি তোর ঘটক মনে হয় নাকি যে আমি তোর জন্য বউ খুঁজে দেব? আজব। তুই তো আমার বন্ধু, আর বন্ধুর জন্য তো একটু ঘটক হতে সমস্যা নেই। সেই যে দেশে আসলি আর তো একটু খোঁজ খবরও নিলি না। আরে অনেক বিজি ছিলাম, তাই তোর সাথে কথা বলতে পারিনি। মাহাতিম আর আয়ান দুজনে একসাথে লন্ডনে লেখাপড়া করত। বুঝেছি। সেই তো ভাবিকে দেখে আমার কথা ভুলে গিয়েছিলি মনে হয়। বাই দ্য ওয়ে, ভাবি কিন্তু অনেক কিউট, সামনে রাখিস। এইদিকে মিমি তো অনেক লজ্জা পাচ্ছে আয়ানের কথায়। তোকে আর বলে দিতে হবে না বাবা, তুই বরং তোরটা খোঁজ। আচ্ছা ঠিক আছে। লজ্জার ভাব কাটিয়ে মিমি উত্তর দিল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আমিও ভালো আছি। বলে পিছনে তাকালো আর দেখলো মিমির মতোই অন্য একজন। ও তো দেখে অবাক, দুইজন দেখতে একেবারে সেম। ও শুনেছিল মিমির আরেকজন যমজ বোন আছে, কিন্তু কখনো দুইজনকে দেখেনি। ছোটবেলায় একবার দেখেছিল, কিন্তু এতটা ভালো করে দেখেনি তখন, তাই মনে নেই। আজকেই প্রথম দেখলো দুজনকে একসাথে। দুই বোনেই এত সুন্দর। এত প্রথম দেখাতেই রিমির উপর ক্রাশ খেয়ে গেল আর হাঁ হয়ে তাকিয়ে রইল রিমির দিকে। কি মিস্টার, এভাবে হাঁ করে তাকিয়ে থাকলে তো মুখে মশা ঢুকে যাবে। রিমির কথায় আয়ান লজ্জা পেয়ে যায়, তাই আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। রিমি আর সামিয়া এসেছিল মিমির সাথে পিক তুলতে। এসে দেখে আয়ান ওদের সাথে কথা বলছে, তাই ওরা এসে আয়নের পিছনে দাঁড়িয়েছিল। কিরে রিমি, সামিয়া, তোরা আমাকে রেখে পিক তুলে নিচ্ছিস একা একা? তুই কখন এলি সাইমা? এই তো কিছুক্ষণ আগে। তুই তো আর বললি না তোর বিয়ের আঙ্কেল আমাকে আজ সকালে বললেন, তাই আমি চলে এলাম। আমার একমাত্র বান্ধবীর বিয়ে শুনে আমি আর বাসায় থাকতে পারলাম না, চলে এলাম। ভালো করেছিস, আয় এবার পিক তুলি আমরা। পিক তোলা শেষে রিমি সামিয়া অন্যদিকে চলে যায়। সাইমা মাহিতিমের সাথে কৌশল বিনিময় করে চলে যায় রিমিদের খুঁজতে, কিন্তু হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে আর পড়ে যাবে। তখনই চোখ খিসে বন্ধ করে নেয়, তখনই কারো বহুদের আবদ্ধ হয়। কিছুক্ষণ পর চোখ খুলে তাকাতেই দেখে সামনে আরিয়ান। আরিয়ানকে দেখে অত লজ্জায় লাল হয়ে যায়। আরিয়ানকে সামিয়া অনেক পছন্দ করে, অনেক আগে থেকে। একদিন আরিয়ান মিমি রিমিকে কলেজে দিতে যায়, তখন সামিয়া আরিয়ানকে দেখে ওর উপর ভালো লেগে যায়। আরিয়ানও সেদিন সামিয়াকে দেখেছিল, কিন্তু সাইমাকে পছন্দ করে কিনা সেটা সাইমা জানে না। আরিয়ান সাইমাকে সোজা করে দাঁড় করায়। সাইমা নিজেকে সামলে নিয়ে আরিয়ানকে যেই না কিছু বলতে যাবে অমনি আরিয়ান বলে ওঠে, দেখে শুনে চলতে পারো না নাকি? আসলে আমি খেয়াল করিনি, সরি। হইছে, আর সরি বলতে হবে না। রিমি ওইদিকে আছে, ওর পাশে যে বসো। এরকম ঘোরাফেরা করার কোনো দরকার নেই, আর যেন আর এরকম ঘোরাফেরা করতে না দেখি। ঠিক আছে। তারপর আরিয়ান চলে যায়। সাইমা সেখানে দাঁড়িয়ে রইল আর ভাবতেছে, ওনাকে দেখে আমার সব কিছু কেমন যেন গুলিয়ে যায়। আচ্ছা উনি আমাকে এই রকম বললেন কেন? আমি ঘোরাফেরা করলে ওনার কি? আচ্ছা উনিও কি আমাকে পছন্দ করেন? কী জানি বাবা, ওনাকে বোঝা অনেক দায়। কি অ্যাটিটিউড নিয়ে থাকে সবসময়। আচ্ছা আমি যাই বাবা, দেখি রিমি কোথায় আছে। হে মিস গোল্ডেন পুরি। জি, আমাকে কিছু বললেন? তো আর কাউকে এখানে দেখতে পাচ্ছেন যে তাকে ডাকবো? রিমি আশেপাশে তাকালো, দেখলো কেউ নেই, শুধু ও আর আয়ান দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? বলার জন্যই তো ডাকলাম। জি বলেন, কি বলবেন? আপনাকে এই ড্রেসে অনেক কিউট লাগছে, একেবারে পরীর মতো, গোল্ডেন পরি। আমি তো জানি আমি অনেক কিউট, সবাই বলে। তাই এটা আমার জন্য আমার কাছে কমন হয়ে গেছে।
আপনার কাছে নতুন কিছু থাকলে বলেন, নয়তো সরেন, আমি যাই, আমার অনেক তাড়া আছে। কিসের এত তারা আবার শুনি? সেটা আপনাকে বলতে যাব কেন? আমাকে বলবেন না তো কাকে বলবেন? মানে? না কিছু না, একটা কথা বলি। কি বলবেন তাড়াতাড়ি বলেন। আপনাকে আমার অনেক ভালো লেগেছে প্রথম দেখাতেই। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি কি আমাকে... আয়ানকে আর কিছু বলতে না দিয়ে রিমি বলল, হয়েছে, আর বলতে হবে না, এটাও অনেক শুনেছি, এটাও কমন ডায়লগ। নতুন কিছু থাকলেই বলবেন, নয়তো না। আমি এবার আসি বলে চলে যায়, আর মনে মনে বলে, বেটা আসছিলি আমাকে পটাতে, কিন্তু আমাকে পটানো এত সহজ না। কি মেরে বাবা, যাই বলি বলে কমন ডায়লগ। এর তো কোনোভাবেই পটানো যাবে না মনে হয়। পটাতে না পারলেও আমি কিন্তু তোমার পিছু ছাড়ছে না মিস গোল্ডেন পরি। তোমাকেই আমার লাগবে, আর তোমাকে আমি আমার করে নিব। মিমি নিচে চলে এসেছিল একটু ফ্রেশ হবে বলে। ছাদে ওর অনেক গরম লাগছিল। ওর পিছু পিছু আয়ানও আসে। সামিয়া, তুমি কি রিমিকে দেখেছো? না সাইমা আপু, আমি তো রিমি আপুকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও মনে হয় ওই রুমে গেছে, চল তো যেয়ে দেখি। চলো। সাইমা সিঁড়ির বেয়ে নিচে নামছিল, তখনই শুনতে পায় কেউ বলছে, শোন, ওকে এখন জেল থেকে ছাড়ানোর দরকার নেই, ও কিছুদিন থাকুক ওখানে। এখন ওকে ছাড়াতে গেলে আমাদের কেউ সন্দেহ করতে পারে। তখনই আরাফা চৌধুরী সামিয়াকে দেখে কিছুটা চমকে যান, সাথে সাথে ফোন কেটে দেন আর মনে মনে ভাবেন, ওরা কিছু শুনতে পায়নি তো? তারপর উনি সামিয়াকে বললেন, কি সামিয়া মামুনি, কাকে খুঁজতেছ? সামিয়া আর সাইমা কিছু বুঝতে পারল না উনি কেন এমন করলেন। তারপর সামিয়া বলল, আঙ্কেল, আমি রিমি আপুকে খুঁজতেছিলাম। ও, রিমিকে ও রুমে যেতে দেখলাম, ওখানে যাও, ওকে পেয়ে যাবে মামুনি। আচ্ছা আঙ্কেল, আমি যাই তাহলে। তারপর সামিয়া আর সাইমা চলে যায় রিমির রুমে। যাক বাবা, ওরা মনে হয় কিছু শুনতে পায়নি, না শুনলেই ভালো হয়। কে রিমি, তুই এখানে আর আমরা তোকে সারা বাড়ি খুঁজছি। ছাদে চল, এখন তো বিয়ে পড়ানো হবে। কিছুক্ষণ পর বিয়ে পড়ানো হলো। মিমি তো লজ্জার কারণে কবুল বলছিলই না। মিমি আর সাইমা শুধু কানে কানে বলেছিল বেশি লজ্জা না পেয়ে তাড়াতাড়ি কবুল বলে দিতে। তারপরও মিমি বলছে না। কিছুক্ষণ পরে ও যখন মাহফিদের দিকে তাকালো, দেখলো মাহতিম রাগের চোখ ওর দিকে তাকিয়ে আছে। তারপর ভয়ে ভয়ে কবুল বলে দিল। বিয়ে শেষে সবাই চলে যেতে চাইলো, কিন্তু আরাফ চৌধুরী কাউকে যেতে দিল না, বলে আজকে থেকে কাল চলে যাওয়ার জন্য। তাই কেউ আর যেতে পারেনি। রাত প্রায় 2টা বাজে। মিমিকে মাহতিমের রুমে রেখে গেলেন সামিয়া, রিমি, সাইমা 3জন মিলে। সামিয়া মিমিকে বলল, ভাবি, আমার ভাইয়ার সামনে কম লজ্জা পেও। এতদিন পর আমার ভাইয়ার বউরে কাছে পাচ্ছে, বেশি লজ্জা পেয়ে বেচারার সময় নষ্ট করে দিও না। সাইমা বলল, বান্ধবী আজকের সময়টা কাজে লাগিও, কিন্তু ভুলেও সময় নষ্ট করিস না যেন। এই তোরা কি যাবি এখান থেকে নাকি আমি? তবে রে তোদের বলে উঠতে যায় ওদের মারবে বলে। তখনই রিমি মিমিকে আটকে বলে, আজ তোকে আর ওদের মারতে হবে না বই, ওরা এক্ষুনি চলে যাবে। আমি এক্ষুনি ওদের তাড়াচ্ছি, এদের তুই শান্তিতে বস। তখনই মাহাতিম রুমে প্রবেশ করে আর বলে, এখানে কি হচ্ছে? কিছু না ভাইয়া, আমরা এমনি ভাবির সাথে গল্প করছিলাম, এখন আমরা চলে যাচ্ছি, তোমরা থাকো। যাই, লজ্জা না পেয়ে সময়টা কাজে লাগাস কিন্তু। তুই কি যাবি নাকি? সাইমা দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর মাহাতিম মিমির পাশে এসে বলল, তোকে খুব সুন্দর লাগছে মিমু। মিমি লজ্জার কারণে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায় আর ভাবতে থাকে, ইস, আজ আমার এত লজ্জা করছে, আমি ওনার পাশে ঘুমাবো কি করে? কিছুক্ষণ পর, কি হলো কি? আজ সারা রাত কি ওয়াশরুমে কাটিয়ে দিবে নাকি? বের হবে? জি, আরেকটু ওয়েট করেন, বেরোচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি বের হও, আমিও ফ্রেশ হব। এই যা, আমি তো শাড়ি আনতেই ভুলে গেছি, এখন কি করব? ওনাকে কি বলবো শাড়িটা দেওয়ার জন্য? ধুর বাবা, কিভাবে যে বলি, আমার তো লজ্জা লাগতেছে, কি যে করি। ধুর, লজ্জা সাইডে রাখি, আপাতত শাড়িটা ওনাকে দিতে বলি। শুনছেন,
মাহাতিম ভাইয়া, আমি না শাড়ি নিতে ভুলে গেছি। ও ওয়ার্ড্রবের ভেতর থেকে একটা শাড়ি দিয়ে যান না নিজে এসে নিয়ে যাও, আমি দিতে পারবো না। প্লিজ, দিয়ে যান না, আমি এসে নিতে পারবো না। তারপর মাহাতিম মিমিকে একটা নীল রঙের শাড়ি দেয়। কিছুক্ষণ পর মিমি শাড়ি পরে চুল টাওয়াল পেঁচিয়ে বের হয়। মাহাতিম তো মিমিকে দেখে চোখ সরাতেই পারছে না। আজ ওর ছোট্ট বউকে যেন অন্যরকম লাগছে, একদম নীলপরি। কিছুক্ষণ পর মাহাতিমের চোখ যায় মিমির পেটের বাম পাশে ছোট্ট তিলটার ওপরে। এই ছোট্ট তিলটা যেন মাহাতিমের নজর কেড়ে নিচ্ছে মিমির ফর্সা পেটে দেখে। তখনই মাহাতিম চোখ নামিয়ে নেয়, কিন্তু আবারও ওর চোখ যায় তিলটার দিকে। তিলটা যেন ওর চোখে নেশা ধরিয়ে দিচ্ছে। তারপর মাহাতিম মিমির কাছে গিয়ে তিলটায় আলতো করে চুমু খায়। মিমি কেঁপে ওঠে, যেন ওর শরীরে কম্পন শুরু হয়ে যাচ্ছে। মাহাতিম আবারও আলতো করে চুমু খায়। মিমি আবারও কেঁপে ওঠে আর মাহাতিমের চুলগুলো শক্ত করে মুঠিবদ্ধ করে নেয়। তখনই মাহাতিম সজ্ঞানে ফিরে, তারপর নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। এইদিকে মিমি ঠাই এক জায়গায় দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো কিছুক্ষণ আগে ওর সাথে ওটা কি হয়েছিল। এইসব কি করতে যাচ্ছিলাম? এখনই ছোট, আর একটু বড় হলে নয় সব কিছু করা যাবে। এখন ওকে টাইম দেওয়া দরকার, আগে বড় হোক, তার আগে পর্যন্ত আমাকে নিজেকে সামলাতে হবে। কিছুক্ষণ পর মাহাতিম ফ্রেশ হয়ে বের হলো আর দেখতে পায় মিমি এখনও আগের জায়গায় ঠাই দাঁড়িয়ে আছে। তখনই মাহাতিম মিমিকে বলল, কি হলো, এখনই এখানে দাঁড়িয়ে আছো যে? তুমি কি ঘুমাবে না, নাকি সারা রাত এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? মাহাতিমের কথায় মিমির কান অবধি পৌঁছলো কিনা মিমি জানে না। মিমি সেই আগের ভাবনায় ডুবে রইল। তখনই মাহাতিম জুড়ে পড়ল, ওঠো, কি হলো? কথা কি কারা যাচ্ছে না নাকি? তখনই মিম ভয়ে কেঁপে উঠল, ভাবনা থেকে বের হয়ে আর কাঁপা কাঁপে গলায় বলে উঠল, জি জি, কি কিছু বললেন? কি হলো? কথা কানে যাচ্ছে না নাকি? আমি কতক্ষণ ধরে ডাকছি, সারা দিচ্ছে না কেন? আজকে সারা রাত কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি নাকি ঘুমাবে? না, মানে আমি শুনতে পাইনি। হইছে, আর তো তুলতে হবে না, এবার বিছানায় যাও, গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, যাচ্ছি। আপনি ঘুমাবেন না? তুমি ঘুমো, আমার একটু কাজ আছে, ওইটা শেষ করে তারপর ঘুমাবো। বলে ল্যাপটপ নিয়ে সোফায় চলে যায় আর মিমিও বিছনায় চলে আসে। কিন্তু ওর ঘুম আসছে না। কিছুক্ষণ আগের কথা ওর বারবার মনে পড়ছে আর ও লজ্জায় লাল হয়ে যাচ্ছে। 1 ঘন্টা পর মাহাতিম ওর সব কাজ শেষ করে বিছনায় এসে দেখে মিমি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আমার ফাঁকলি বউটা এত লজ্জা পাই কেন বুঝি না, ফাঁকলি একটা। বলে মাহাতিম মিমির পাশে যায়, মিমির কপালে আলতো চুমু খায়, তারপর মিমিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আয়ানের ঘুম আসছে না, ওর শুধু রিমির কথাই মনে পড়ছে। ওর ইচ্ছে করছে রিমিকে এক নজর দেখার, কিন্তু কিভাবে যাবে রিমির রুমে? যদি এত রাতে ওকে কেউ দেখে নেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই ও ভাবতেছে রিমির রুমে যাবে কিনা। ধুর বাবা, ভাবতে ভাবতে গলা শুকিয়ে যাচ্ছে, আগে একটু পানি খেয়ে নেই। একই চোখে পানি নেই কেন? পানিও কি এখন আমার সাথে শত্রুতা করলো? যাই, নিচে থেকে না হয় একটু পানি নিয়ে আসি। নিচে এসে দেখতে পাই সাইমা আর আরিয়ান দাঁড়িয়ে ঝগড়া করছে আর রিমি আড়াল থেকে দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখতেছে আর হাসতেছে। তখন রিমি হাত দিয়ে ইশারায় ওকে কাছে ডাকে। আরিয়ান যেয়ে রিমির পাশে দাঁড়ায়। তারপর রিমি আরিয়ানকে বলে এখানে চুপ করে দাঁড়াতে। কেন দাঁড়াবো? তুমি এখানে কি করছো? দেখছেন না ওদের ঝড়কা দেখতেছি, আপনিও চুপ করে ওদের ঝড়কা দেখে মজা নিন। আমি অন্যের ঝগড়া দেখতে যাব কেন? না, চলুন যাই এখান থেকে। এক কথা দুই কথার ওদের মধ্যে ঝগড়া লেগে যায়। তখনই আয়ান খেয়াল করে আরিয়ান আর সাইমা ওর দিকে তাকিয়ে আছে। ও ওদের কি বলবে বুঝতে পারতেছে না। তারপর ও ওদের পাশে তাকিয়ে দেখে রিমি ওর পাশে নেই। এখন কি করবে বুঝতে পারছে না আর মনে মনে ভাবতেছে, এই আমি কোথায় ফেসে গেলাম? ওরা তো এখন আমায় পাগল ভাববে। আমি কার সাথে ঝগড়া করতেছিলাম এটা তো ওরা দেখতেই পায়নি। সাইমা আয়ানকে কিছুক্ষণ দেখে দৌড়ে চলে যায় আর আরিয়ানও চলে যেতে নেয়। তখনই আয়ান আরিয়ানকে বলে, কি ব্রো, কি চলে ওর সাথে? মানে বুঝি নাই। বলছি ওর সাথে কি প্রেম চলে নাকি হলে এত ঝড়কা কিসের? আসলে তুই যা ভাবছিস তা না। আর আমি ওর সাথে ঝগড়া করতে যাব কেন? ও তো আগে এসে ঝগড়া বাঁধাইছে।
সব কিছু মাথার উপর দিয়ে গেল, কিছুই বুঝলাম না। ধুর। আর এই রিমি আমাকে রেখে হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল? পেছন থেকে রিমি বলে উঠল, এই যে আমি এখানে। রিমির কথা শুনে আয়ান হঠাৎ ভয় পেয়ে যায় আর বলে, আরে দিলে তো ভয় পাইয়ে। আরে আপনি অল্পতেই ভয় পেয়ে গেলেন? আরে আপনি এই অল্পতেই ভয় পেয়ে গেলেন? তো ভয় পাবো না? আচ্ছা, যখন তুমি হঠাৎ কোথাও উধাও হয়ে গিয়েছিলে। উধাও হব কেন? যখন দেখলাম ভাইয়া আর সাইমা আমাদের দিকে তাকাচ্ছে তখনই আমি লুকিয়ে পড়েছিলাম, না হলে ওরা আমাকে দেখে নিত। এইভাবে আরও কিছুক্ষণ কথা বলে ওরা রুমে চলে যায়। রুমে এসে আয়ান ভাবতে থাকে, কি দুষ্টু মেরে বাবা, মাথায় শুধু দুষ্টুমি বুদ্ধি ভরে আছে। তবে যাই হোক না কেন, আমার যে কোনো মূল্যই নেই এই মেয়েটাকে চাই। একদিনেই এতটা প্রেমে পড়ে গিয়েছি মেয়েটার। বলে মুচকি হাসে। সকালে সবাই খাওয়া দাওয়া করছে। কিছুক্ষণ পর সব মেহমান চলে যাবে। তখনই আয়ানের বাবা রিমির বাবাকে বললেন, তোমার সাথে কিছু কথা ছিল আরাফ। জি ভাই সাহেব, বলেন কি বলবেন? আসলে আমি বলতে চাচ্ছিলাম, আমার বড় মেয়ের তো বিয়ে হয়ে গেল, এবার ছোট মেয়েকেও কিছুদিন পর বিয়ে দিতে হবে, তাই না? জি ভাই সাহেব, দিতে তো হবেই। তো আমি বলছিলাম কি, আমাদের এতদিনের সম্পর্ক তোমাদের সাথে, তো আমি চাচ্ছিলাম সেই সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করতে। আপনি কি বলতে চাইছেন ভাই সাহেব? যদি একটু সোজাসুজি বলতেন আর কি। তাহলে সোজাসুজি বলি, আমি আমার ছেলে আয়নের জন্য রিমি মামুনিকে বউ করে নিয়ে যেতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। কথাটা শুনে রিমি আয়ানের দিকে তাকালো। আয়ান ওর দিকে তাকিয়ে চোখ টিপ মারে। এতে রিমি বুঝে যায় আয়ানই ওর বিয়ের কথা বলেছে ওর বাবাকে, তাই জন্যে ইনি রিমির বাবার সাথে কথা বলছেন। রিমি তো খুবই রাগ হচ্ছে, এই ছেলে ওকে কেন বিয়ে করার জন্য পাগল হইতেছে। এ তো খুবই ভালো প্রস্তাব, কি বলিস আরাফ? জি বাবা, এটা তো খুবই ভালো প্রস্তাব। পাশ থেকে রেহানা চৌধুরী বলে উঠলেন আয়ানকে, আমার অনেক আগে থেকেই পছন্দ, আরও ছেলে হিসেবেও অনেক ভালো। আমাদের রিমির সাথে অনেক সুন্দর মানাবে। হ্যাঁ, তা তো তুমি ঠিক বলেছো রেহানা। সবার যখন আয়নাকে অনেক পছন্দ, আরও ছেলে হিসাবে অনেক ভালো, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তারপরও আমরা রিমি আর আয়ানের মতামত জানতে চাই, দেখি ওরা কি বলে। ওরা যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কি বলেন আপনারা? হ্যাঁ, তুমি ঠিক বলেছ আরাফ। তাহলে আমি বলি কি, রিমি আর আয়ানকে একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া হোক। ওরা নিজেদের মধ্যে কথা বলুক, তারপর না হয় ওরা ওদের ডিসিশন জানাবে। ঠিক আছে, তাহলে ওদের একটু কথা বলতে দেওয়া যাক। ছাদে রিমি আর আয়ান পাশাপাশি দাঁড়িয়ে আছে। তখনই রিমি বলল, আচ্ছা আপনি আমাকে বিয়ে করার জন্য এত পাগল হয়েছেন কেন বলুন তো? তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার করে রাখতে চাই। কিন্তু আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমাকে কেন বিয়ে করতে চাও না? আমার মধ্যে কিসের কম আছে? আমি কি দেখতে খারাপ, নাকি আমি তোমাকে সুখে রাখতে পারবো না? কোনটা? এসব কিছুই নয়, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। সো আপনিও এখন নিচে যেয়ে বলবেন আপনি আমাকে বিয়ে করতে চান না। বলে রিমি নিচে চলে যায়। আয়ান ও রিমির পিছু পিছু নিচে চলে আসে আর মনে মনে বলে, তোমাকে আমি ছাড়ছি রিমি বেবি, তোমার এখন বিয়ে করার ইচ্ছা থাকুক বা না থাকুক, আমি তোমাকেই বিয়ে করব। কি রিমি আয়ান, তোমরা কি বিয়েতে রাজি? রিমি আয়ানকে ইশারায় বলছে না করার জন্য, কিন্তু আয়ান কি আর বিয়েতে না করবে নাকি? রিমির দিকে তাকিয়ে চোখ টিপ মারে, তারপর সবাইকে বলে যে সে বিয়েতে রাজি। রিমি তো রাগে ফুটছে। এই ছেলেকে বললাম না না করার জন্য, ও না করলো না কেন? শয়তান খাটাস বেটা। তখনই আরাফ চৌধুরী মিমিকে বলে, রিমিমা, তুমি কি রাজি এই বিয়েতে? তোর কি আয়ানকে পছন্দ হয়েছে? আপনারা যা ভালো মনে করেন, আপনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত বলেই রুমে চলে যায়। আর মনে মনে ভাবতে থাকে, আমাকে যখন বিয়ে করার জন্য এত পাগল হয়েছেন, তাহলে এবার বুঝবেন রিমি কেমন। তাহলে রিমি মামুনি আর আয়ান যখন বিয়েতে রাজি, তাহলে বরং বিয়ের দিন তারিখ ঠিক করে নেই।
আপনারা সবাই কি বলেন? সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মেয়ে পড়ালেখা আমি চাচ্ছিলাম ওর এইচএসসি পরীক্ষা শেষ হলেই বিয়ে। রিমির বাবাকে আর কিছু বলতে না দিয়ে আয়ানের বাবা বললেন, তুমি কিছু চিন্তা করো না আরাফ, রিমি মামুনি না হয়ে আমাদের বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দিবে। ঠিক আছে, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। তাহলে দিন তারিখ ঠিক করে রেখে দেই, 1 মাস পর, সামনের মাসে 1 তারিখ না হয় বিয়ে হবে। বিয়ে 1 মাস পরেই হবে, কিন্তু 1 সপ্তাহ পর আমি এঙ্গেজমেন্ট করে রাখতে চাই। সবাই আয়ানের কথা শুনে অবাক হলো। তারপর সবাই ঠিক করলেন 1 সপ্তাহ পর এঙ্গেজমেন্ট হবে আর 1 সপ্তাহ পর বিয়ে। তারপর মেহমানরা যে যার বাসায় চলে যায়। মাহাতিম চলে যায় অফিসে। রিমি আর মিমি আজ কলেজে যাবে না। রিমির কলেজে যেতে ইচ্ছা করছে না আজ। রাতে মাহাতিম অফিস থেকে এসে দেখলো মিমি রুমে বসে আছে, কিন্তু মাহবিতের সাথে কোনো কথাই বলছে না, ওর দিকে তাকাচ্ছেও না। ও বুঝতে পেরেছে ওর বউ ওর উপরে রেগে আছে। মিমি যাও তো, আমার জন্য 1 কাপ কফি করে নিয়ে আসো। আমি পারবো না, নিজেটা নিজে করে খেয়ে নিন। কেন পারবে না শুনি? আর আমার বউ থাকতে আমি নিজেই কেন করে খাবো? এখন বউ বউ করছেন কেন? সারাদিন তো বউয়ের একবারও খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি, আর এখন আসছেন বউ বলে দরদ দেখাতে। ও, এই জন্যই বুঝি আমার বউটা আমার উপর রেগে আছে। আমার বউটা কি বোঝে না যে ওর স্বামী সারাদিন বিজি ছিল, সারাদিন খোঁজ খবর নিতে পারেনি? এখনো কি আমার বউয়ের রাগ ভাঙেনি? রাগ ভাঙানোর ওষুধ কিন্তু আমার জানা আছে। আমার বউয়ের কি সেই ওষুধ লাগবে? লাগলে কিন্তু আমি দিতে পারি। লাগবে কি তোমার সেই ওষুধ? মাহাতিম দেখলো এই কথা বলাতে ও মিমির কোনো হেলদুল নেই, তাই ও মিমির কাছে গেল। মিমি শুধু তাকিয়ে আছে মাহাতিমের দিকে, আর ও দেখতে চায় মাহাতিম এখন কি করে। তখন মাহাতিম মিমির ঠোঁট চেপে ধরে। মিমি শুধু তাকিয়ে আছে মাহাতিমের দিকে, আরও দেখতে চায় মাহাতিম এখন কি করে। তখনই মাহাতিম মিমের ঠোঁট চেপে ধরে। মিমি মাহাতিমকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ছাড়াতেই পারছে না। 5 মিনিট পর মাহাতিম মিমিকে ছেড়ে দেয়। তখন মিমি জোরে জোরে নিঃশ্বাস নেয়। এতক্ষণ যেন একদম দম বন্ধ হয়ে আসছিল। আরও কিছুক্ষণ এভাবে থাকলে যেন মরে যেত। মাহাতিম মিমির দিকে তাকিয়ে বলল, আর লাগবে নাকি ওষুধ, নাকি এতেই হবে? না, আর লাগবে না। এভাবে কেউ করে নাকি? এখন যদি দম বন্ধ হয়ে মরে যেতাম? এইটুকুতে যদি আমার বউটার দম বন্ধ হয়ে আসে, তাহলে এত বড় স্বামীকে সামলাবে কি করে শুনি? কেন সামলাতে পারবো না নাকি? অবশ্যই পারবো, লজ্জা পেয়ে। কেমন পারবে তা বুঝতেই পারছি। আচ্ছা যাও, এবার আমার জন্য একটু কফি করে নিয়ে আসো, আমার খুব মাথা ধরেছে। আর তুমি আস্তে আস্তে আমি একটু ফ্রেশ হয়ে নিই। মাহাতিম ফ্রেশ হয়ে শুধু একটা ট্রাউজার পরে খালি গায়ে বের হচ্ছিল ওয়াশরুম থেকে। এসে দেখে মিমি কফি হাতে দাঁড়িয়ে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। কি হলো, এমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছো কেন? মাহাতিম কথাটা বলতে মিমি লজ্জা পেয়ে চোখ নিচে নামিয়ে নেয়। আপনার কি লজ্জা করে না নাকি? এভাবে খালি গায়ে বের হয়েছেন কেন একটা মেয়ের সামনে? বউয়ের সামনে আবার লজ্জা কিসের? তারপর কফিটা দাও বলে মিমির হাত থেকে কফিটা নিয়ে খেতে থাকে। মিমি আর কিছুই বলে না লজ্জার কারণে, শুধু মনে মনে বলে, এই ব্যাটার কি লজ্জাও নাই নাকি রে? বাবা, কেমন খালি গায়ে আমার সামনে আসে। ইস, দেখে আমার কি লজ্জা লাগতেছে। তারপর ধরে নিচে চলে যায়। রিমি সবাই মন খারাপ করে বসে আছে। মিমি পিছন থেকে রিমির পিঠেটা চারটি মারে। কি রে, কি হয়েছে তোর? মন খারাপ কেন? কই না তো, মন খারাপ হবে কেন? কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। না হলে তো তোকে কখনো এভাবে শান্ত হয়ে বসে থাকতে দেখিনি। সত্যি করে বল তো, তোর কি হয়েছে? বলবো, তুই আবার কাউকে বলবি না তো? না, কাউকে বলবো না। তুই বল কি হয়েছে। আসলে আমি এই বিয়েতে রাজি না। আমি এখন বিয়ে বা এঙ্গেজমেন্ট কিছুই করতে চাই না। তুই কি কাউকে ভালোবাসিস? তখনই রিমি আয়ানের কথা মনে হয়, ওর কথা ভাবতে থাকে। কি রে, কি হলো বল? তুই কি কাউকে ভালোবাসিস? না 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 বলে রিমি পরে ভাবতে থাকি, মিমি আমাকে কাউকে ভালোবাসে কিনা বলতে আমার হঠাৎ আয়নের কথা মনে পড়লো কেন? তাহলে আমিও কি ওনাকে পছন্দ? ধুর বাবা, কী সব ভাবছি আমি। তাহলে তোর কেন বিয়ে করার ইচ্ছে নেই?
আয়ন ভাইয়া তো ছেলে হিসেবে খারাপ না, তোর সাথে ভালো মানাবে। আমার যতদূর মনে হয় উনি একজন ভালো মনের মানুষ। আর আব্বু দাদাই সবাই যখন বিয়েতে রাজি, তাহলে তুইও বিয়েটা মন থেকে মেনে নে না। আর তোর যদি আয়ান ভাইকে পছন্দ না হয় তাহলে তুই কিছুদিন ওনার সাথে মিশে দেখ, ওনাকে তোর পছন্দ হয়ে যেতে পারে। আর যদি না হয় তাহলে সবাইকে বলে না হয় বিয়েটা ভেঙে দিস। ঠিক আছে। তাহলে আমি ওনাকে বলি কাল তোর সাথে দেখা করার জন্য, কি বলিস? রিমিকে আর কিছু বলতে না দিয়ে মিমি বলল, কিন্তু না, কাল তুই ওনার সাথে দেখা করছিস, এটাই ফাইনাল, ঠিক আছে? এখন খেতে আয়। সবাই খাবার টেবিলে চলে গেছে। খাবার শেষে মিমি রুমে যেয়ে আয়ানকে কল দিয়ে জানিয়ে দেয় মিমি কাল ওনার সাথে দেখা করতে চান। আয়ান অনেক খুশি হয়ে যায়। রিমি ওর সাথে দেখা করতে চায় শুনে আর জানিয়ে দেয় ওরা কোথায় দেখা করবে। সকালে রিমি আর মিমি একসাথে বের হয়, সাথে বডিগার্ডরাও। তারপর রিমি নেমে যায় একটা রেস্টুরেন্টের সামনে। তখনই দেখতে পায় আয়ান এসে দাঁড়িয়ে আছে। আয়ান মিমিকেও বলল ওদের সাথে রেস্টুরেন্টে আসার জন্য, কিন্তু মিমি গেল না। ওদের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না, তাই ও আয়ানকে কিছু একটা বুঝিয়ে কলেজে আসে বডিগার্ডের সাথে। আয়ান আর রিমি রেস্টুরেন্টে যেয়ে বসে। কি খাবে বলো, অর্ডার দেই? আমি কিছু খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি, আপনি খান। আর মিথ্যা বলতে হবে না, বাড়ি থেকে খেয়ে এসেছি না সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। মানে আমি কি মিথ্যা বললাম? কি মিথ্যা বলিনি সেটা বলো। তুমি যে কিছু খেয়ে আসোনি সেটা আমি ভালো করেই জানি। এখন কি খাবে বলো? বললাম তো খাবো না। আচ্ছা, উনি কিভাবে জানলেন আমি খেয়ে আসিনি? মিমি কি বলেছে? না, মিমি তো বলেনি। তাহলে উনি কিভাবে জানলেন? কি জানি বাবা। আমি বলেছি খাবে, তাহলে তোমাকে খেতে হবে, বুঝছো? তারপর আয়ান কিছু খাবার অর্ডার দিল। রিমি আর কিছু বলল না, শুধু অন্যদিকে তাকিয়ে থাকলো। আচ্ছা রিমি, একটা কথা বলি। বলেন। আচ্ছা, আমাকে তোমার কাছে কেমন লাগে? কেমন লাগবে আবার? আপনি যেমন আছেন তেমনই লাগে। এভাবে আরও কিছুক্ষণ ওরা কথা বলে। তখনই ওয়েটার খাবার নিয়ে আসে। রিমি দেখতে পায় সবগুলো খাবারই ওর পছন্দের খাবার। তখনই রিমি আয়ানকে বলে, আপনি কি করে জানেন এগুলো আমার পছন্দের খাবার? পছন্দের মানুষের সম্পর্কে সব কিছু জেনে রাখতে হয়, বুঝলে? আর আমি তোমার সব পছন্দ অপছন্দ সম্পর্কে জানি। মিমি আমাকে সব বলেছে। আমি মনে মনে ভাবলাম উনি আমার সব কিছু সম্পর্কে কেমন জেনে নিছেন আর মনেও রেখেছেন। কি হলো, কি এত ভাবছো? এবার খেয়ে নাও। একটু পর তোমাকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব, তাড়াতাড়ি খাবার শেষ করো। রিমি আর কিছু না বলে খাবার খেতে নিল। তাড়াহুড়ো করতে গিয়ে ওর খাবার গলায় আটকে যায় আর বিষম খায়। তখনই আয়ান ব্যস্ত হয়ে পড়ে ওকে নিয়ে। এই নাও পানি খাও বলে খাইয়ে দিতে লাগলো। রিমি ওর প্রতি আয়ানের কেয়ার দেখে অবাক হয় আর নিজের অজান্তেই বলে ওঠে, ফিউচারে কি আপনি আমার এমন কেয়ার করবেন? আমি সারা জীবন তোমার থেকে বেশি কেয়ার করব, তোমাকে অনেক ভালোবাসবো। রিমি আয়ানের কথা শুনে লজ্জা পেয়ে যায় আর মনে মনে বলে, আমি এটা কি বলে ফেললাম মুখ ফসকে। খাওয়া দাওয়া শেষ করে আয়ান রিমিকে একটা নদীর ধারে নিয়ে যায়। জায়গাটা কেমন? অনেক সুন্দর। তাহলে চলো নিচে নামি। নদীর পানি কম থাকায় পাশের বাড়ির মধ্যে আয়ান আর রিমি হাঁটতে যায় আর অনেক গল্প করে। রিমি শুধু আয়ানের গল্প শুনে, ওর সাথে হ্যাঁ না তাল মিলাচ্ছে, কিন্তু ও কিছু বলল না। এইভাবে আরও কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বিকেল হয়ে যায়। তারপর আয়ান ওকে বাড়ির সামনে ড্রপ করে নিজ বাড়িতে চলে যায়। তাহলে চলো নিচে নামি। নদীর পানি কম থাকায় পাশে বাড়ির মধ্যে আয়ান আর রিমি হাঁটতে যায় আর অনেক গল্প করে। রিমি শুধু আয়ানের গল্প শুনে, ওর সাথে হ্যাঁ না তাল মিলাচ্ছে, কিন্তু ও কিছুই বলো না। এইভাবে আরও কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বিকেল হয়ে যায়। তারপর আয়ান ওকে বাড়ির সামনে ড্রপ করে নিজ বাড়িতে চলে যায়। কেটে যায় এক সপ্তাহ। অবশেষে আজ রিমির এঙ্গেজমেন্ট। এই এক সপ্তাহ রিমি আয়ানের সাথে অনেক সময় কাটায়। আয়ানের সাথে মিশে ওর কাছেও আয়ানকে ভালো লাগতে শুরু করেছে কিছুটা হলেও।
তারপরেও ওরও এখনই বিয়ে করার ইচ্ছাই হয়নি। শুধু পরিবারের সবার কথা, বিশেষ করে ওর আব্বু আর দাদাইয়ের জন্য এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছে। সন্ধ্যায় রিমির এঙ্গেজমেন্ট হবে। বড় করে এঙ্গেজমেন্ট পার্টির আয়োজন করা হলো। সকাল থেকে বাসায় মেহমান আসা শুরু করেছে। আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে আব্বুর বিজনেস পার্টনার এবং অফিসের সবাই। পুরো বাড়িতে মেহমানরা গিজগিজ করছে। দুপুর থেকে সবাই রেডি হওয়া শুরু করেছে। সাইমাও এসেছে সকালে। মিমি, সাইমা, সামিয়া তিনজন গাউন পরেছে। মিমি শুধু একটু লিপস্টিক আর একটু কাজল দিয়েছে, এতেই ওর সাজ কমপ্লিট। সামিয়া আর সাইমা বসে আছে কখন পার্লারের লোক আসবে আর ওরা সাজবে। বিকেলে পার্লারের লোক এসেছে রিমিকে সাজানোর জন্য। রিমি সিম্পলের মধ্যে একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গার সাথে ম্যাচ করে হালকা জুয়েলারি আর হালকা মেকআপ করেছে। এতে যেন রিমিকে অনেক সুন্দর লাগছে, দেখে চোখ জুড়ে যাওয়ার মতো। কিছুক্ষণ পর রিমি, সামিয়া, সাইমা আসলো রিমির রুমে। রিমিকে দেখে মিমি বলল, আমার বোনটাকে তো আজ অনেক সুন্দর লাগছে, দেখে তো চোখ সরানো যাচ্ছে না। মাশাল্লাহ, এই জন্যই তো বলি আয়ান ভাইয়া তোকে বিয়ে করার জন্য এত পাগল হয়েছেন কেন। এটাই বুঝি তার কারণ। এই কি যা তা বলিস না তুই। আমি আবার কি যা তা বললাম? যা সত্যি তাই তো বললাম। আজ মনে হয় আয়ন ভাইয়ের রিমি আপুর থেকে চোখই সরাতে পারবে না। হ্যাঁ সামিয়া, তুমি ঠিক বলেছ। আজ মনে হয় আয়ান ভাইয়া রিমিকে দেখে একদম পাগল হয়ে যাবে। এই তোরা কি মজা করে বন্ধ করবি নাকি আমি এই রুম থেকে চলে যাব? হইছে আমার বোন, তোরে আর লজ্জায় পাইতে হবে না। আমরা আজ মজা করব না। সাইমা আর সামিয়াও সাজগোজ শেষ করে নিল। এই তোরা রিমিকে নিয়ে স্টেজে যা, আমি যে একটু দেখে আসি উনি রেডি হয়েছে কিনা। বাবা, আমাদের মিমি তো দেখছি এখন একেবারে জামাই পাগল হয়ে গেছে। তুই এখানে জামাই পাগলের আবার কি দেখলি বল তো? জামাই পাগলই তো, বিয়ে হতে না হতেই জামাইয়ের কেমন খেয়াল রাখা হচ্ছে। তো জামাইয়ের খবর রাখবো না তো কার খবর রাখবো? উনি তো আমারই জামাই। আর লজ্জা পেতে হবে না মিসেস মিমি, আপনি এবার যান দুলা ভাইয়ের কাছে। উনি মনে হয় আপনার অপেক্ষায় আছেন। এ কি, আপনি এখনো রেডি হননি যে? এঙ্গেজমেন্ট পার্টি তো শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই তো কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাব। একটু কাজ ছিল তো, তাই ভাবলাম কাজটা শেষ করে নিই। আজকের দিনও কি কাজ করতে হবে? আপনাকে কাজ করার জন্য তো অনেক সময় পড়ে আছে, তখন করে নিলে তো হতো। আচ্ছা যাই হোক, এবার রেডি হয়ে আসেন, আমরা দুজন একসাথে যাব। পরে দুজনে একসাথে যায়। সাইমা আর সামিয়া রিমিকে স্টেজে নিয়ে যাচ্ছে। তখনই আরিয়ান আসলো ওদের সামনে। আরিয়ান সাইমার দিকে এক পলক তাকিয়ে রিমির দিকে তাকালো আর বলল, আমার বোনটাকে অনেক কিউট লাগছে, মাশাআল্লাহ। আরিয়ানের কথা শুনে রিমি কিছুটা লজ্জা পেল আর হেসে আরিয়ানকে বলে, থ্যাংক ইউ ভাইয়া। আরিয়ান সামিয়াকে বলল, তোকেও অনেক কিউট লাগছে। থ্যাঙ্কস ভাইয়া। তখনই রিমি আরিয়ানকে বলল, ভাইয়া সাইমাকে কেমন লাগছে? ফিতনির মতো লাগছে। আরিয়ান মজা করে বলল। আরিয়ানের কথা শুনে সামিয়ার অনেক রাগ হলো আর মনে মনে বিড়বিড় করতে লাগলো, নিজেকে উনি কি যে মনে করে কে জানে। আমাকে পেতনি বলে আর নিজে কি, হ্যাঁ একদম সাদা হনুমান। কিছু বললে নাকি সাইমার দিকে তাকিয়ে? না, কি বললে? আমাকে পেতনির মতো লাগুক আর যার মতোই লাগুক, তাতে আপনার কি? কিছুই না, বাই দ্য ওয়ে তোমাকেও কিউট লাগছে। কথাটা শুনে সাইমা একটু লজ্জা পায়, সাথে খুশিও হয়। আর পছন্দের মানুষ ওকে কিউট বলেছে শুনে। রিমিকে নিয়ে বসানো হলো আয়নার পাশে। সবাই অনেক প্রশংসা করলো রিমি আর আয়ানের জুটির। সবার কাছে দুজনেই ভালো লেগেছে আর সবাই তাদের নিয়ে কথা বলাবলি করছে। তোমাকে অনেক সুন্দর লাগছে রিমি, তোমাকে দেখে মনে হচ্ছে যেন একটা কিউট পরি বসে আছে আমার সামনে। রিমি লজ্জা মাখা মুখ নিয়ে বলল, তাই নাকি? আয়ান রিমির লজ্জা পাওয়া দেখে মুখ টিপে হাসছে। কিছুক্ষণ পর রিমি আর আয়ানের আংটি বদল সম্পূর্ণ হলো। ওদের দুজনের একসাথে পিক তোলা হলো। মেহমানদের খাবারের ব্যবস্থা করা হয়েছে একটা পাশে। সবাই এখানে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া শেষে সবাই যে যার মতো চলে গেল। পরের দিন বিকেলে রিমি বসে বসে ওর আর আরিয়ানের পিক মনোযোগ দিয়ে দেখছে আর লজ্জা পাচ্ছে।
আগে আরিয়ানকে এতটা মনোযোগ দিয়ে দেখেনি। ও আরিয়ানের পিক দেখে ক্রাশ খেয়ে যাচ্ছে। সাইমা লুকিয়ে লুকিয়ে দেখছিল রিমিকে আর হাসছিল রিমির লজ্জা পাওয়া দেখে। তখনই মিমি আসলো আর সামিয়াকে দেখলো আড়াল থেকে দাঁড়িয়ে রিমির রুমে উকি দিয়ে কী যেন দেখছে। তখনও সামিয়ার পিছনে গিয়ে সামিয়ার পিঠে হাত রাখলো। এতে সামিয়া ভয় পেয়ে যায় আর পিছনে তাকায় আর বলে, ভাবি তুমিও না ভয় পাইয়ে দাও। ভয় পাওয়ার কি আছে? আর এখানে দাঁড়িয়ে কি করছিলি তুই? তো ভয় পাবো না? আমি ভাবলাম কে না কে এসেছে, এখানে দাঁড়িয়ে রিমি আপুর কাণ্ড দেখে হাসছিলাম। দেখো না রিমি আপু কেমন লজ্জা পাচ্ছে আর হাসছে আয়ন ভাইয়ের পিক দেখে। তুই জানলি কি করে ও আয়ান ভাইয়ের পিক দেখে হাসছে? আরে ভাবি, আরে আমি জানবো না তো কে জানবে শুনি? আমার ফোন থেকেই তো রিমি আপুর আর আয়ন ভাইয়ের কালকের পিক নিল। ও আচ্ছা, ওকে ভালো করে দেখতে দে পিক, ওরই তো বর তাই না? ও দেখবে না তো কে দেখবে? এখন চল আমার সাথে নিচে দেখে আসি দাদিমা দাদাই কি করছে। চলো। তারপর ওরা নিচে চলে যায়। দেখলো দাদিমা আর দাদাই সোফায় বসে আছে আর গল্প করছে। মিমি আর সামিয়া ওদের কাছে গিয়ে বলল, কি গল্প হচ্ছে দাদিমা দাদাই? ওই তো তোদের দাদাইয়ের বোনকে নিয়ে কথা হচ্ছিল। ওনারা তো গ্রামে থাকেন, তো আমরা ভাবছিলাম আমরা সবাই গ্রামে বেড়াতে যাব তোর দাদাইয়ের বোনের বাড়িতে। অনেক দিন হলো ওখানে যাই না, সেই যে স্বামী আর বাবা মা মারা যাওয়ার আগে গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। এবার ভাবলাম সবাই একসাথে যাব। মাহতিমও যেহেতু আছে আর ওনারা মাহতিমকেও দেখে নিবে। তোর দাদাইয়ের বোন তো মাহতিমকে অনেক পছন্দ করতেন, ছোটবেলায় অনেক ভালোবাসতেন ওকে। ওকে ওনারা অনেক দিন দেখেনি, তাই ওনারা আমাদের যেতে বলেছে সবাইকে, বিশেষ করে মাহতিমকে। বাবা মায়ের কথা শুনে সামিয়ার মন কিছুটা খারাপ হয়ে গেল, তাইও আর কোনো কথাই বলছে না। মিমি তো দাদিমার কথা শুনে খুশিতে লাফাচ্ছে। গ্রামের সব কিছু মিমির অনেক ভালো লাগে। অনেক দিন হলো গ্রামে বেড়াতে যায়নি, সেই ছোট্টবেলায় গিয়েছিল আর এখনও যাওয়া হয়নি। আর এখন যাবে শুনে খুশিতে যেন মিমির আর টোরে সইছে না, যেন এক্ষুনি চলে যেতে পারলে ভালো হতো। তাহলে কাল আমরা সবাই গ্রামে যাচ্ছি, মাহতিমকেও বলতে হবে। ও যদি যেতে রাজি না হয় তাহলে ওনারা অনেক রাগ করবেন। ঠিক আছে দাদিমা। রাতে মাহতিম বাসায় আসার পর মিমি বলে, আপনাকে একটা কথা বলার ছিল, বলবো? বলো, কি বলবে? আসলে দাদাই দাদিমারা সবাই চাচ্ছিলেন গ্রামে দাদাইয়ের বোনের বাড়িতে যেতে। আপনিও আমাদের সাথে যাবেন? আমি কোথাও যাব না, আর অফিসে অনেক কাজ আছে, আর তোমারও কোথাও যাওয়া হচ্ছে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। বাকিটা সবাই গেলে যাক। কথাটা শুনে মিমির মনটা খারাপ হয়ে গেল আর রাগও হলো। ও কত খুশি ছিল গ্রামে যাবে, আর এই বেটা কি না ওর আনন্দে জলে ঢেলে দিল। যত সব খাটাস বেটা বলে মনে মনে গালি আওড়ালো। কি কিছু বললে? বলছিলাম যে গ্রামে গেলে কি হবে, চলে না ঘুরে আসি গ্রাম থেকে। বিয়ের পর তো আমরা কোথাও বেড়াতে যাইনি, প্রথম না হয় গ্রামেই যাই ঘুরতে। আর আমার তো অনেক দিন গ্রামে যাওয়া হয়নি, আপনিও যাননি, চলেন না এবার যাই প্লিজ, না করবেন না? বললাম না যাব না, তোমারও যাওয়া হচ্ছে না, কথাটা মাথায় ঢুকিয়ে নিতে। এবার নিচে গিয়ে খাবার রেডি করো, আমি আসছি বলে ওয়াশরুমে চলে যায়। মিমি মাহতিমের যাওয়ার দিকে মন খারাপ করে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এই ব্যাটা আমার একটাও কথা শোনে না, আমার কোনো কথাই রাখে না, বদলো খাটাসলো কোথাকার। আসছে, খাবার রেডি করো, আমি খাবো, চত্ব সব বলে নিচে চলে যায়। কিছুক্ষণ পর মাহাতিম ফ্রেশ হয়ে নিচে আসে খাবার খেতে। সবাই খাবার টেবিলে বসে আছে। এতক্ষণ মাহাতিমের জন্য সবাই অপেক্ষা করছিল একসাথে খাবে বলে। মাহাতিম একটা চেয়ার টেনে বসে পড়লো খাবার খেতে। তখনই ওর দাদাই বললেন, মাহাতিম তুই কি কাল ফিরে আছিস? কেন দাদাই? না, বলছিলাম যে কাল আমরা সবাই আমাদের বোনের বাড়ি গ্রামে বেড়াতে যাব, তুইও যাচ্ছিস আমাদের সাথে? আমি না দাদাই, আমি যেতে পারবো না, অফিসে আমার কাজ আছে, তোমরা সবাই বরং চলে যেও। আমরা সবাই তো যাবই, সাথে তুইও যাবি, আর দুই দিনই তো ব্যাপারই,
2 দিন কাজ না করলে কিছু হবে না। না দাদাই, কাল আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, তাই আমি যেতে পারবো না। তোমরা চলে যেও। তুইও আমাদের সাথে যাবি, না হলে আমরাও যাব না। দাদাই, তোমরা সবাই চলে যেও, আমার জন্য তোমরা কেন যাওয়া বন্ধ করবে? শুধু আমরা না, তুমিও আমাদের সাথে যাচ্ছ। বেশ, আমি আর না শুনতে চাই না। মাহিম আরও কিছু বলতে যাবে তার আগেই দাদিমা বলে, আবার যদি না বলিস তাহলে কিন্তু আমরা সবাই আর মিমও অনেক কষ্ট পাবো। ও কত খুশি ছিল গ্রামে যাওয়া নিয়ে, আর তুই যাবি না বলে বেচারির মন খারাপ করে দিচ্ছিস। কথাটা শুনে মাহিম মিমির দিকে তাকায় আর দেখে মিমির মন সত্যিই খারাপ, কান্না করে দেওয়ার মতো অবস্থা। তাই মাহিম আর না করলো না, বলল ও যাবে, কিন্তু মিটিং শেষ করে সবাই আগে চলে যাবে, ও আর মিমি একসাথে যাবে। কথাটা শুনে মিমি সহ সবাই খুশি হয়ে যায়। আর দাদাই বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুই গেলেই হবে। আর সবাই এখন রুমে যেয়ে সব কিছু প্যাক করে নাও, কাল সকালেই আমরা বের হব। খাওয়া শেষ করে সবাই যেয়ে যার রুমে চলে যায়। মিমি রুমে এসে ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অতিরিক্ত খুশির কারণে ও কোন কাজ ঠিক মতো করতেই পারছে না, যেটা করতে ইচ্ছা করছে সবটাই বিগড়ে যাচ্ছে। মাহিম মিমির কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। মুখে হাত দিয়ে। তখনই মিমি মাহিমকে বলল, আরে আপনি হাসছেন কেন? কোথায় আমাকে হেল্প করবেন সব কিছু গোছাতে, তা না করে আপনি হাসছেন? তুমি তো কাজ কোনোটাই ভালোভাবে করতে পারো না, যেটা করতে চাও ওটাও ঠিক মতো পারো না। আমি পারছি না যেহেতু আপনি তো আমাকে একটু হেল্প করতে পারেন, আসুন হেল্প করুন। নিজে নিজে করে নাও, আর এত কিছু নিচ্ছ কেন? আমরা কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? মাত্র তো 2 দিনের জন্য যাচ্ছি, তাই অল্প কিছু নাও। ঘুমাতে গেলাম বলেই মাহিম ঘুমাতে চলে যায়। কি বদলোক রে বাবা, আমাকে তো একটু হেল্প করতে পারে, তা না করে ঘুমোতে চলে যাচ্ছে। এই জন্যই তো ব্যাটারে এত বকা দে, খাটাস ব্যাটা কোথাকার। সকালে সবাই রওনা হয়ে গেছে গ্রামের উদ্দেশ্যে। বডিগার্ডরাও সাথে যায় আর মাহিম মিমিকে নিয়ে চলে আসে অফিসে। ওরা মিটিং শেষ করে রওনা দেবে। জুবান আরও কিছু বডিগার্ডরা মাহিমদের সাথে যাবে। অফিসে এসে মাহিম মিমিকে ওর কেবিনে বসিয়ে রেখে জুবানকে বলে, তুই ওখানেই থাক, ওর কিছু প্রয়োজন হয় কিনা দেখিস, আমি মিটিং সেরে আসছি। মাহিম চলে যায় মিটিং রুমে। ভাবি, আপনার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না, আপাতত এই চকলেটগুলো শেষ করি। আর আপনি আমাকে অফিসটা একটু ঘুরিয়ে দেখান ভাইয়া। আচ্ছা ভাবি, আসেন, আমি আপনাকে অফিসটা ঘুরিয়ে দেখাচ্ছি। বলেই দুজন একসাথে অফিস ঘুরে দেখছে। মিমি এর আগেও অফিসে এসেছিল, কিন্তু পুরো অফিস এইভাবে ঘুরে দেখা হয়নি, তাই আজ দেখে নিচ্ছে। এইভাবে আরও অনেকক্ষণ কেটে যায়। মাহিমের মিটিং শেষ হয়ে তারপর ওরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে মিমি আর মাহিম বসে আছে। মাহিম ড্রাইভ করছে আর মিমি গাড়ির গ্লাস খুলে দিয়ে প্রকৃতির বাতাস অনুভব করছে। মাঝে মধ্যে ওর লম্বা চুলগুলো গিয়ে মাহিমকে ডিস্টার্ব করছে, কিন্তু মাহিম ওকে কিছুই বলছে না। ও এক মনে গাড়ি চালাচ্ছে। তখন মিমি ভাবে ওর চুলগুলো হয়তো মাহিমকে ডিস্টার্ব করছে, তাই চুল বেঁধে নিল। তখনই মাহিম বলে, খোলা চুলে তোমাকে অনেক কিউট লাগে, ওভাবেই থাকুক, বাঁধার দরকার নেই। কথাটা শুনে মিমি একটু লজ্জা পায়, সাথে খুশিও হয়, তাই ও আর চুল বাঁধে না, আবারও মন দিয়ে প্রকৃত সৌন্দর্য অনুভব করতে। এইভাবে অনেকক্ষণ জার্নির পর শেষমেশ এসে ওরা পৌঁছে যায় গ্রামে। পরিবারের সবাই অনেক আগে এসে পৌঁছেছে। মাহিমের গাড়ি এসে থামে বড় একটা বাড়ির সামনে। গ্রামের সবচেয়ে বড় বাড়ি চেয়ারম্যান বাড়ি। গ্রামের সবাই চেনে এই বাড়ি, তাই ওদের আসতে অসুবিধা হয়নি। মাহিম ছোটবেলায় যদিও এসেছিল বাবা মায়ের সাথে, এখন একটু পথ ভুললে ও গ্রামের লোকদের জিজ্ঞাসা করে চলে এসেছে। গাড়ি থেকে নেমে মাহিম মিমির মাথায় কাপড় দিয়ে দেয় আর বলে, এখন বউ বউ লাগছে। মিমি আবারও কিছুটা লজ্জা পায়। পরে ওরা বাড়ির ভিতরে প্রবেশ করে। বড় দাদি মাহিম আর মিমিকে দেখে অনেক খুশি হয় আর ওদের জড়িয়ে ধরে। বাড়ির অন্যরাও এগিয়ে আসে। পরে ওরা সবার সাথে কৌশল বিনিময় করে। নতুন বর বউ হওয়ায় বাড়ির সবাই ওদের বরণ করে নেয়।
গাড়ি থেকে নেমে মাহাতি মিমির মাথায় কাপড় দিয়ে দেয় আর বলে। মিমি আবারও কিছুটা লজ্জা পায়। পরে ওরা বাড়ির ভিতরে প্রবেশ করে। বড় দাদি মাহাতি মামি মিমিকে দেখে অনেক খুশি হয় আর ওদেরকে জড়িয়ে ধরে। বাড়ির অন্যরাও এগিয়ে আসে। পরে ওরা সবাই একসাথে কৌশল বিনিময় করে। নতুন বর বউ হওয়ায় বাড়ির সবাই ওদেরকে বরণ করে নেয়। মিমিদের জন্য অনেক রকমের খাওয়ার আয়োজন করা হয়েছে। গ্রামের পুকুরে তাজা মাছ অনেক মজা হয়। বড় দাদির ছেলে আসান চাষা পুকুর থেকে মাছ ধরছে আর সেই মাছ রান্না করছে। চাষি আরও অনেক ধরনের খাবারের আয়োজন করছে। সবাই একসাথে মজা করে খাওয়া দাওয়া শেষ করে নেয়। এভাবে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় সবাই একসাথে চা খাচ্ছে, আড্ডা দিতে বসেছে। বড় দাদি মাহাতিমের ছোটবেলার গল্প জড়িয়ে দিচ্ছে। মাহাতিম ছোটবেলায় কেমন ছিল, কি করত, কি ভালোবাসতো, ইত্যাদি ইত্যাদি। মিমি দাদির কথা শুনছে আর খুশি হচ্ছে। মনে মনে যে উনিও ছোটবেলার কথাও মনে রেখেছে। এইভাবে গল্প করতে করতে রাত হয়ে যায়। রাতে সবাই একসাথে ডিনার করে। আর যখন ঘুমানোর পালা আসে তখন সব মেয়েরা নাকি একসাথে ঘুমাবে আর ছেলেরা একসাথে। এই কথা শুনে মাহাতিমের একটু মন খারাপ হয়। তখনই দাদি বুঝতে পারে বউকে রেখে ঘুমাতে মাহাতিমের ভালো লাগছে না। তাই তিনি মাহাতিমকে মজা করে বললেন, কি দাদু ভাই, বউ রেখে ঘুমাতে কি তোমার কষ্ট হবে? না দাদি, কষ্ট হবে কেন? কথাটা মাহাতিম মুখে বললেও মনে মনে ঠিকই চাচ্ছিল বউয়ের সাথে থাকতে। কিন্তু কি করার, দাদির কথা শুনতে হবে। ও বেচারাকে বউ ছাড়া থাকতে হবে 2 দিন। আমি বুঝতে পারতেছি সবকিছুই দাদু ভাই, কিন্তু কি আর করার, বউকে রেখে আজ তোমাকে থাকতে হবে যে। তোমার বউকে কিন্তু কেউ নিয়ে যাবে না। আচ্ছা দাদি, সমস্যা নেই, তোমরা একসাথে ঘুমাও। ফলে মাহাতিম চলে যায় সব ছেলেদের কাছে অন্য রুমে। তো আর কি করার, শেষমেশে ছেলে মেয়েরা আলাদা ঘুমাইলো। মাঝরাতে মিমির অনেক পানি পিয়াসা পাচ্ছিল, তাই ও যায় পানি খেতে। কিন্তু ডিম লাইটের আলোতে কিছুই ভালো করে দেখতে পাচ্ছিল না আর লাইটও জ্বালাতে পারছিল না, যদি সবার ঘুম ভেঙে যায় সেই ভেবে। তারপরও কোনো রকমে যায় কিচেনে, কিন্তু কিছু একটার সাথে ওর ধাক্কা লাগে। আরও ভয় পেয়ে যায়, চুর ঢুকেছে মনে করে। আরও যখনই চিল্লাতে যাবে তখনই মাহাতিম ওর মুখ ধরে নেয় হাত দিয়ে আর বলে, আরে এইটা আমি তোমার বর, ভয় পেও না। তারপরও মিমির মুখ থেকে হাত সরায়। মিমি জুড়ে জুড়ে নিঃশ্বাস নেয় আর বলে, দিয়েছিলেন তো ভয় পাইয়ে। এখন যদি চিল্লাতাম আর সবাই চলে আসতো তাহলে কি না কি মনে করতো। যা মনে করো তো, আমি আমার বউয়ের কাছে থাকলে ওদের কি? ওদের কি মানে? ওরা তো আপনাকে বউ পাগল মনে করতো আর বলতো বউকে রেখে একদিনও থাকতে পারছেন না বেচারা। হ্যাঁ, আমি তো তোমার প্রেমে পাগল। হয়তো ওরা আমাকে বউ পাগল মনে করলে আমার কি যায় আসে? আপনার তো কিছু আসে যায় না, কিন্তু আমার তো লজ্জা করবে। লজ্জা করবে কেন শুনি? স্বামীর কাছে আসতে আমার লজ্জা কিসে? জানি না, কিন্তু আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী বউরে, এত লজ্জা কেন তোমার? কথাটা শুনে মিমি আরও লজ্জা পায়। পরে মাহাতিমের পাশ কাটিয়ে পানি খেতে চলে যায়। মাহাতিমও মিমির পিছু পিছু চলে যায়। পানি খাওয়া শেষে মিমি মাহাতিমকে বলে, আচ্ছা আপনি এখানে কেন এসেছেন? আমি তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যাই একবার গিয়ে দেখে আসি আমার বউটা কি করছে। কিন্তু তোমাকে দেখা যাচ্ছিল না সবার মাঝে, তাই ভাবলাম তোমাকে ডাকবো, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলাম না। পরে দেখি তুমি উঠছো, তাই আমিও পিছু পিছু চলে এসে তোমার সামনে দাঁড়াই, আর তখনই তোমার সাথে আমার ধাক্কা লাগে। ও আচ্ছা, তাহলে আপনি আমার জন্য এসেছেন। আপনি তো দেখছি সত্যি সত্যি বউ পাগল হয়ে যাচ্ছেন মিস্টার। হয়েছি তো, তোমার প্রেমে পাগল হয়েছি, আমার পিচ্ছি বউটা। মিমি আবারও লজ্জা পায় মাহাতিমের কথায় আর লজ্জায় মাথা নিচু করে তাকিয়ে থাকে। তখনই মাহাতিম মিমের হাত ধরে হালকা টান দেয়। মিমি তো আরও লজ্জা পায় আর মাহাতিমের থেকে পালাতে চায়। যখনই দৌড় দিবে সামনে দেখতে পায় দাদি দাঁড়িয়ে আছে। দাদিকে দেখে মিমি বেচারি আরও লজ্জা পায়। তখনই দাদি বলে ওঠেন, কি দাদু ভাই, এখানে এসে প্রেম শুরু করে দিয়েছো? আর হাসতে থাকেন তিনি। কি করবো দাদি বলো তো, তোমাদের জন্য তো প্রেম করার সুযোগই পাচ্ছিলাম না। তোমরা আমার বউকে তোমাদের সাথে রেখে দিলে, আর এখন যেহেতু বউকে কাছে পেলাম, তাহলে প্রেম করার সুযোগটা কি ভাবে মিস করি বলো তো? দাদি মাহাতিমের কথা শুনে হাসলেন আর বললেন, ঠিক করেছো দাদু ভাই, সুযোগ মিস করনি।
তোমার দাদাও এমন করতেন আমার সাথে, সুযোগ পেলে প্রেম করা শুরু করে দিতেন। তখনই পিছন থেকে দাদা বলে উঠলেন, আমার তো এখন ইচ্ছা করছে তোমার সাথে প্রেম করতে। এই বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে নাকি আপনার? তুমি তো এখনই মনে করে দিলে অতীতের কথা, তাই আমার একটু শখ জাগলো তোমার সাথে প্রেম করতে। আর কি প্রেম করার। হয়েছে আপনার, আর প্রেম করা লাগবে না, এবার ঘুমোতে যান, অনেক রাত হয়েছে। আর দাদু ভাই, তুমিও ঘুমোতে যাও, বাকি প্রেম কাল করে নিও। বলেই তিনি মিমিকে নিয়ে চলে যান ঘুমাতে। পরের দিন সকালে সবাই বের হয় গ্রাম ঘুরে দেখতে। মিমি, রিমি, সামিয়া, মাহতিম, আহসান, চাচা ছেলে শিহাব, সে ক্লাস 10-এ পড়ে, আর মেয়ে সানিয়া, সে মিমির সাথেই পড়ে, কিন্তু গ্রামের একটা কলেজে। বড়রা সবাই বাড়িতেই আছে, গল্প করছে একসাথে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলছে মাহতিম আর মিমি। বাকিরা সবাই অনেকটা এগিয়ে গিয়েছে, আর ওরা পিছনে পিছনে যাচ্ছিল। পথে মিমি দেখতে পায় একটা আম গাছ। আম দেখে মিমির জিভে পানি চলে আসে। লোভ সামলাতে না পেরে মাহতিমকে বলে, আমাকে আম পেড়ে দেন না, আমার খুব ইচ্ছে করছে আম খেতে। আরে মানুষের গাছের আম পারবো কেন? মানুষ দেখলে কি বলবে? মানুষ কিছু বলবে না, প্লিজ আম পেড়ে দেন না আমাকে। আমি পারবো না, তোমার লাগলে তুমি নিজে পেরে খাও। আপনি আপনার বউয়ের জন্য সামান্য আম পেড়ে দিতে পারছেন না? আবার আপনি নাকি আপনার বউকে অনেক ভালোবাসেন, বউয়ের জন্য পাগল। এখন তো আমার এই সব কথা মিথ্যে মনে হচ্ছে। তুমি কি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো নাকি মিনুই? ইমোশনাল ব্ল্যাকমেল করব না কেন? যা বলেছি সত্যিই তো বলেছি। যদি আপনি আমাকে ভালোবাসতেন তাহলে আম পেড়ে দিতেন, আপনার কোনো সমস্যা হতো না। আচ্ছা, আম পেরে দিলে যদি তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি, তাহলে ঠিক আছে, আমি পেরে দিচ্ছি। বলে মাহতিম লাফ দিয়ে দুটো আম পেড়ে নেয়। তখনই আম গাছের মালিক বের হয়ে বলে, এই কে রে, আমার আম পাড়তাছে? বলে এগিয়ে আসতে থাকে মাহতিমদের দিকে। মিমি তখন মাহতিমকে বলে, ধরেন আমার সাথে। বলে দুজন ফু ধর দেয়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আচ্ছা, আম পেড়ে দিলে যদি তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি, তাহলে ঠিক আছে, আমি পেড়ে দিচ্ছি। বলে মাহতিম লাফ দিয়ে দুটো আম পেড়ে নেয়। তখনই আম গাছের মালিক বের হয়ে বলে, দৌড়াতে দৌড়াতে ওরা ডিমিদের কাছে চলে আসে। তখনই সামিয়া ওদের জিজ্ঞাসা করলো, ভাইয়া, ভাবি, তোমরা এইভাবে দৌড়াচ্ছ কেন? তোমরা কি দৌড়ানির প্রতিযোগিতা করছো নাকি? আগে একটু রেস্ট নিয়ে নিই, তারপর তোরে বলতেছি সব। বলে মিমি আর মাহাতিম কিছুক্ষণ একটা তেরা বেঁকা রাস্তার ওপর বসে। এতক্ষণ দৌড়ানোর জন্য দুজন হাঁপিয়ে গেছে। তারপর মিমি বলতে শুরু করে কেন ওরা দৌড়েছিল। আম গাছের মালিক মহিলাটা ওদের দৌড়ানিয়ে দিছে। কথাটা শুনে রিমি, সাইমা সহ বাকিরা সবাই হাসতে হাসতে ফেটে পড়ে। সামিয়া বলে, দেখছো ভাবি, আমার ভাইয়া তোমাকে কত ভালোবাসে, যে অন্যের গাছের আম পাড়তেও দ্বিতীয়বার ভাবেনি। দেখছি কত ভালোবাসা, তাই তো ভয় পেয়ে এখন দৌড়ে চলে আসলেন। যদি ভালোবাসা থাকতো তাহলে সাহস করে আরো আম পেড়ে দিতেন। তোমাকে তো আমি একটা দেই আর দুইটা দেই আম পেরে দিয়েছি তো, তাই না? কোথায় তুমি স্বামীর সুনাম করবা কিসের? আমার স্বামী আমায় আম পেরে দিছে, তা না করে তুমি বদনাম করছো, এটা কিন্তু আমি মেনে নিব না, বলে দিলাম। এত সুনাম করে কি হবে শুনি? আপনি না কত সাহসী, তাহলে একটা মহিলার দৌড়ানিতে ভয় পেয়ে চলে এলেন কেন? তাহলে কি আমি শুধু শুধু ওই মহিলার মার খাওয়ার জন্য ওখানে বসে থাকতাম নাকি? মহিলারা যে ভেজাল্লা হয় তা কি আমি জানি না নাকি? কি বললেন আপনি? মহিলারা ভেজাইলাল হয়? তাহলে আপনি আমাকে ভেজাইলা বললেন? আপনি একটা বদলোক, খাটাস বেটা। আরে আমি কি তোমার কথা বলেছি নাকি? আমি তো ওই মহিলার কথা বলছিলাম। তুমি শুধু শুধু রাগ করছো কেন বলো তো? ভাবি, তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো, ভাইয়া কিন্তু তোমাকে কথাটা বলেনি। মিমি আর কিছু বলল না। সবাই মিলে সারা গ্রাম ঘুরলো আর অনেক মজা করলো। বিকালে মিমিরা সবাই বসে বসে আম খাচ্ছে। তখনই বড় দাঁড়িয়ে আসলেন, এসে মিমির পাশে বসে গল্প করতে লাগলেন। মিমিকে বললেন,
দিদি ভাই, বিয়ের তো অনেক দিন হয়ে যাচ্ছে, তা খুশির খবর কবে শুনছি আমরা? কথাটা শুনে মিমি ভীষণ খায়, সাথে মাহতিমও। মিমি তো লজ্জায় লাল হয়ে যায়। তখনই বড় দাদি মিমিকে বলে, আরে আরে আস্তে খাও, তোমরা খাওয়া শেষ করো, আমি না হয় পরে কথা বলবো। বলে তিনি উঠে চলে যান মিমির মা দাদির কাছে। এদিকে বড় দাদি যাওয়ার সাথে সাথে রিমি আর সামিয়া মিমিকে বারবার বলছে, খুশির খবর কবে শুনছি বলে ওরা মজা নিচ্ছে। মাহিম বেচারা লজ্জায় উঠে চলে গেছে। দাদি যাওয়ার সাথে সাথে শুধু বেচারি মিমি এদের মাঝে ফেসে যায়। বেচারি না পারছে কিছু বলতে, না পারছে লজ্জায় মুখ লুকাতে, সব কিছু শুধু সহ্য করে যাচ্ছে। সন্ধ্যায় সবাই একসাথে গল্পের আসর জমায়। দাদি ওনার বিয়ের কাহিনী সবাইকে শোনাচ্ছে, আর সবাই মনোযোগ দিয়ে শুনছেন। দাদি বলছেন, বিয়ের সময় আমার অনেক কম বয়স ছিল। তোদের দাদা আমাকে আম পাড়তে দেখে নেয়, সেই দেখাতেই আমাকে ওনার পছন্দ হয়ে যায়। তারপর আরও কয়েকবার আমাদের দেখা হয়েছিল, আমারও তোর দাদাকে ভালো লেগে যায়। পরে তোদের দাদা বিয়ের প্রস্তাব পাঠায় আমার বাবার কাছে, আর আমাদের বিয়ে হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো ছিলেন। আমার তখন কম বয়স হওয়ায় অনেক কিছুই বুঝতাম না। আমার শাশুড়ি মা আমাকে সব শিখিয়ে বুঝিয়ে দিতেন। এইভাবে আরও অনেক গল্প করেন তিনি। গল্প শেষে রাতে খাওয়া দাওয়া করে সবাই আগের দিনের মতো করে যে যার রুমে ঘুমাতে চলে যান। বেচারা মাহিম আজও মন খারাপ করে যায় বউকে রেখে ঘুমাতে হবে বলে, কিন্তু কি আর করার, আজ শেষ দিন, একটু কষ্ট করে হলেও বউকে রেখে ঘুমাতে হবে, তাই ওই সব ছেলেদের সাথে শুয়ে পড়ে। পরের দিন সকালে নাস্তা করে মাহিমরা বড় দাদা দাদির থেকে বিদায় নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। আজ মাহিম, মিমি, রিমি, সামিয়া একসাথে, আর বাকিরা সবাই একসাথে আসে। বাড়ি এসে সবাই ফ্রেশ হয়ে নেয়। আজ মাহিম বউয়ের সাথে ঘুমাতে পারবে বলে খুশি হয়। বেচারা 2 দিন বউকে রেখে অনেক কষ্ট করে থেকেছে, এখন থেকে আর বউকে রেখে শোবে না। রাতে মাহিম মিমির পাশে শুয়ে আছে আর মিমির সাথে দুষ্টুমি করছে, আর দুষ্টুমি করে মিমিকে বলে, মেও পাখি, ছাড়ো না, আমরা খুশির খবর নিয়ে আসি। তুমি শুধু শুধু টক না খেয়ে খুশির খবর সবাইকে দিয়ে টক খাও। মাহাদেবের কথায় মিমি লজ্জা পায়। আরে বলেন, আপনি কি যে বলেন না, আমি তো ঠিকই বললাম। আরে আপনি যে কিছু বলেন না, আরে আমি তো ঠিকই বললাম, শুধু শুধু টক না খেয়ে খুশির খবর শুনিয়ে টক খাওয়া ভালো না? আবারও দুষ্টমি করে বলল মাহাতিম। মিমি আরও লজ্জা পায় আর মাহিমের বুকে মুখ লুকায়। এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটি করে ওরা ঘুমিয়ে পড়ে। ওভাবে কেটে যায় 1 মাস। দেখতে দেখতে রিমির বিয়ের দিনও চলে আসে। এই 1 মাস আয়ান রিমির সাথে ফোনে কথা বলেছে, ঘুরেছে। কাল রিমির গায়ে হলুদ। 1 সপ্তাহ আগ থেকে সব মেহমানদের দাওয়াত করে রাখা হয়েছে। বিয়ের সব বাজার কেনাকাটা সব কিছুই শেষ 1 সপ্তাহের মধ্যে। সব কিছু করে রেখেছে রিমির বাবা। মেয়ের বিয়ে বলে কথা, বড় মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে পারেননি, পরে আবার ধুমধাম করে দেবেন বলে, তাই বলে কি ছোট মেয়ের বিয়ে তো ছোট করে দিতে পারেন না, তাই না? 1 সপ্তাহ আগ থেকে সব কিছু শুরু করে দিয়েছে। 1 সপ্তাহ আগে সব কিছু শুরু করে দিয়েছেন। আত্মীয় স্বজন থেকে শুরু করে দেশের বাইরে সব বিজনেস পার্টনাররাও আসবে। আরাব চৌধুরী মেয়ের বিয়ে বলে কথা, আর আয়নের বাবা যেহেতু ওদেরই বিজনেস পার্টনার, তাই আয়ান আর রিমির গায়ে হলুদ একসাথেই করবে। আয়ান আর রিমির গায়ে হলুদ একসাথে করা হবে, তাই গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে বাগানের পাশে। ইতিমধ্যে সবাই রেডি হয়ে গেছে, আয়ানরাও চলে এসেছে। আয়ান রিমির সাথে মিলে হলুদ রঙের পাঞ্জাবি আর রিমি হলুদ রঙের লেহেঙ্গা পরেছে। ইতিমধ্যে রিমির সাজ কমপ্লিট। পার্লারের লোকেরা বাসায় এসে সাজিয়েছে রিমিকে। হলুদ লেহেঙ্গাতে রিমিকে যেন একদম হলুদ পরে রাখছে। মিমি হলুদের মধ্যে লাল রঙের লেহেঙ্গা পরেছে আর হালকা সেজেছে। সামিয়া কলমা কালারের লেহেঙ্গা আর সাইমা কলমা কালারের মধ্যেই একটা লেহেঙ্গা পরেছে।
মাহাতিম মেরুন কালারের পাঞ্জাবি পরেছে, বাকিরা সবাই যে যার মতো পরে নিয়েছে। রাতে শুরু হয় হলুদের অনুষ্ঠান। সবাই এক এক করে আয়ান আর রিমিকে হলুদ ছুঁয়ে দেয়। এক পাশে সঙ্গীত শিল্পীরা গান করছে আর নৃত্যশিল্পীরা নাচ করছে। সাইমা এক পাশে দাঁড়িয়ে নাচ দেখছিল। হঠাৎ খেয়াল করলো ওর পাশ দিয়ে আরিয়ান যাচ্ছে। ও তো আরিয়ানকে দেখে আবারও ক্রাশ খায়। আরিয়ান হলুদ কালারের একটা পাঞ্জাবি পরেছে আর সবাইকে কি করছে সবার খেয়াল রাখছে। বোনের বিয়ে বলে কথা, কোনো কিছুতে ব্যাঘাত ঘটাতে দেবে না। সামিয়া খেয়াল করে আরিয়ান ওর দিকেই আসছে। তখনই ওর হার্টবিট বেড়ে যায় আর লজ্জাও পাচ্ছে কিছুটা। আরিয়ান ওর পাশে এসে জিজ্ঞাসা করলো খাওয়া দাওয়া করেছে নাকি, বসে বসে শুধু এইগুলো দেখেই যাচ্ছে, খেতে হবে না? সাইমা বলল, খাইনি, এখনো স্বামী আর মিমির সাথে খেয়ে নেব। আপনি খেয়েছেন? আমি পরে খাবো, তুমি যাও মিমিদের সাথে খেয়ে নাও, ওরা তোমার জন্য অপেক্ষা করছে। আপনিও চলেন না, আমাদের সাথে খাবেন। এত কথা না বলে তুমি খেতে যাও, আমি পরে খেয়ে নেব। সাইমার রাগ হয় আরিয়ান চলে যাওয়া দেখে। আর মনে মনে বলে, কি লোকরি বাবা, মানুষকে শুধু অর্ডার দিতে পারে কিন্তু নিজে কারো কথাই শুনে না, আজব লোক একটা। পরে সাইমা চলে যায় মিমিদের কাছে। সবার খাওয়া শেষে গায়ে হলুদও শেষ হয়। শুরু হয় মেহেন্দি পরানো। রিমিকে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দেয় পার্লারের লোকেরা আর হাতের মাঝে আরিয়ানের নামের অক্ষর লিখে দেয়। এভাবে শেষ হয় মেহেন্দি অনুষ্ঠান। আরিয়ানরা রাতে চলে যায় ওদের বাসায়। কাল কমিউনিটি সেন্টারে ওদের বিয়ে পড়ানো হবে। বিয়ের দিন রিমিরা সবাই মিলে পার্লারে চলে যায় আর বাকি সবাই কমিউনিটি সেন্টারে চলে গিয়েছে। সব গেস্টরা ওইখানে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে আয়ানরাও এসে পৌঁছবে সেন্টারে। রিমিরাও চলে আসে। মিমি পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, রিমি জোড়াজড়িতে একসাথে একটু মেকআপ করেছে। মাহাতিম সাদা শার্ট ইন করে কালো প্যান্টের সাথে আর উপরে নেভি ব্লু কালারের কোট পরেছে, সাথে সানগ্লাস আর ব্যান্ডের ঘড়ি। এতেই যেন ওকে হিরো লাগছে। সামি আর সাইমাও লেহেঙ্গা পরেছে, সাথে গর্জিয়াস সাজ, দুজনে কিউট লাগছে। রিমি লাল কালারের লেহেঙ্গা পরেছে, সাথে ভারী জুয়েলার্স। গর্জিয়াস মেকআপ। আয়ান রিমির সাথে ম্যাচ করে শেরওয়ানি পরেছে। দুজনের অনেক সুন্দর লাগছে, একেবারে পারফেক্ট কাপল। খাওয়া দাওয়ার পূর্ব শেষ করে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বিয়ে পড়ানোর শেষে আয়নাতে রিমির মুখ দেখানো হয় আয়ানকে। আয়ান রিমিকে দেখে কিরাশ খায় আর বলে, আমার বউকে আজ পুতুলের মতো লাগছে, অনেক কিউট, মাশাল্লাহ। রিমি অনেক লজ্জা পায়। আয়ানের কথায় এইভাবে বিয়ে সম্পূর্ণ হয়। আয়ান আর রিমিকে বিদায় দেওয়ার সময় মিমি ওর বাবা মা সবাই কান্না করে। রিমিও কান্না করে। বিয়ে হয়ে গেছে, ওর নতুন জায়গা, অন্য বাড়ি, অপরিচিত মানুষদের সাথে থাকতে হবে, বাবা মা সবাইকে ছেড়ে থাকতে হবে, এইসব ভেবে কিছুক্ষণ পর রিমিদের বিদায় দেওয়া হয়। রিমিরা বাড়িতে পৌঁছতে রাত হয়ে যায়। বাসায় আসার পর রিমিকে বরণ করে নেয় ওর শাশুড়ি মা। পরে রিমিকে আয়ানের রুমে নিয়ে যায় ওর একমাত্র ননদ আনিকা। রিমিকে রুমে বসিয়ে দিয়ে আনিকা চলে যায়। বাসার ঘরে বসে আছে রিমি। ওর অনেক গরম লাগছে। ভারী লেহেঙ্গা, ভারী গহনা পরে অনেকক্ষণ ধরে বসে আছে। আয়ানের রুমে আসার খবরই নেই, আর কেউ ওকে জামা চেঞ্জ করতেও বলেনি, তাই ও এইভাবে এখনও বসে আছে। কিছুক্ষণ পর আয়ান রুমে প্রবেশ করে। আয়ান দেখতে পায় রিমি এখনও বিয়ের ড্রেস পরেই বসে আছে। রিমি আয়ানকে দেখে এসে পায়ে ধরে সালাম করে। আয়ান রিমিকে উঠিয়ে বলে, তোমার জায়গা সবসময় আমার বুকে, বলে রিমির কপালে কিস করে। রিমি লজ্জা পায়। তারপর আয়ান বলে, হয়েছে, হার লজ্জা পেতে হবে না, এবার যাও বিয়ের পোশাক চেঞ্জ করে নাও। আমি তো ড্রেস আনিনি, কি পরবো? ওয়ার্ডরোব খুলে দেখো, ওখানে তোমার প্রয়োজনীয় সব পেয়ে যাবে। মানে সব কিছু কি ওখানেই আছে নাকি? আছে, আমি তোমার পছন্দের সব কিছু এনে রেখেছি। এবার যাও চেঞ্জ করে আসো, তোমার হয়তো অনেক গরম লাগছে। জি আচ্ছা, বলে রিমি চলে যায় ওয়ার্ড্রবের কাছে। ওয়ার্ড্রব খুলে দেখে আর পছন্দের সব ধরনের কাপড় ওখানে রয়েছে। ও অবাক হয় এইসব দেখে। তারপরও ওখান থেকে একটা কালো কালারের শাড়ি নিয়ে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে শাড়ি পরে চুলে টাওয়ার পেঁচিয়ে বের হয় ওয়াশরুম থেকে।
আয়ান রিমিকে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সে ওই দিকে তাকায়। হয়তো রিমিকে এভাবে দেখে আরেক দফা কিরাস খায়। শাড়িতে যেন একদম নতুন বহু বউ লাগছে রিমিকে। আয়ান তো রিমির দিকে হা করে তাকিয়ে থাকে। রিমি আয়ানের তাকানো দেখে লজ্জা পায়। কিছুক্ষণ পর লজ্জা কাটিয়ে আয়নার কাছে গিয়ে তুড়ি মেরে আয়ানকে বলে, কি মিস্টার, এইভাবে হা করে তাকিয়ে থাকলে তো মুখে মশা ঢুকে যাবে। আয়ান রিমির কথায় ধ্যান থেকে বের হয় আর কিছুটা লজ্জাও পায়, আর রিমিকে বলে, ঢুকবে না, মশা ঢুকবে না। এত কিউট বউ এনেছি ঘরে, বউরে রেখে একটু ভালো করে না দেখলে কি চলে নাকি? আগে বউকে একটু মন ভরে দেখি। রিমি আবারও লজ্জা পায় আয়নের কথায়, তাই কথা ঘুরিয়ে বলে, দেখার জন্য সারা জীবন পড়ে আছে, পরেও দেখতে পারবেন। এবার যে ফ্রেশ হয়ে আসুন, আপনারও হয়তো অনেক গরম লাগছে। বউর যে রূপের আগুন দেখছি, এতেই তো জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে। রিমি লজ্জা মাখা মুখ নিয়ে আয়ানকে বলে, রূপের আগুনে পড়ে জ্বলিয়েন, হেবার যান, ফ্রেশ হয়ে আসুন বলে আয়ানের হাতে তাওয়ালটা তুলে দেয়। আয়ানও আর কিছুই বলে না, ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আয়ান ফ্রেশ হয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে বাইরে বের হয়। রিমি তখন চুল আঁচড়া ছিল। আয়ান গিয়ে রিমির পিছনে দাঁড়ায়। আয়নার দিকে তাকাতেই রিমির চুল আঁচড়াতে হঠাৎ আয়নার চোখ পড়ে, দেখি আয়ান ওর পিছনে দাঁড়িয়ে আছে। রিমির সাথে সাথে চোখে হাত দেয় আর আয়ানকে বলে,